আচ্ছা, লাস্ট দিন আমরা কোন পর্যন্ত গেছিলাম? স্যার লোডিং পর্যন্ত। কোন পর্যন্ত? লুট প্যাটার্ন করছিলেন স্যার, লোডিং করেন নাই, লুট প্যাটার্ন করছিলেন। আচ্ছা, আমরা লোড লোড পর্যন্ত চলে গেছিলাম। বুঝে যান। আচ্ছা, তাহলে আমরা আজকে আগে লোডে যাই, লাস্ট ক্লাসে যে আবার দেখি কি লোড করতে আমরা। তখনটা দেখে রাখলে আমরা আমাদের সেই লোডটা দিছিলাম। এরপর আমরা ফ্লোরে এসডিএল রেখে দিছিলাম। হ্যাঁ, আমরা এসডিএল লোডটাও দিয়ে দিছিলাম। যখন আমাদের এই পর্যন্ত কাজ হয়ে যাবে, আমি মডেলটা ড্র করে ফেলবো। ড্র করার পরেই আমার সেকেন্ড ধাপগুলো হলো আমার সফটওয়্যারে আমার যে কনসিডারেশন গুলো নিতে হবে, এই কনসিডারেশন গুলো একটা একটা করে আমার সিলেক্ট করা। হ্যাঁ, এই কনসিডারেশন গুলো সিলেক্ট করার জন্য আমাদের যেটা করা লাগবে, সর্বপ্রথম আমরা হলো লুট কম্বিনেশন, এটার নাম তো শুনছেনই। আমরা লুট কম্বিনেশনটা সেট করে নিব আমাদের বিএনবিসি অনুযায়ী, অ্যাজ পার বিএনবিসি অনুযায়ী। তো আমরা এটা একটু খেয়াল করে দেখেন, আমরা এটা পাবো হলো ডিফাইনে যাব। ডিফাইনে যে লাস্ট থেকে 4 নাম্বার, এটা লোড কম্বিনেশন অপশন আছে একটা, এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এই লোড কম্বিনেশনটা চলে আসবে। এখানে আমরা দেখবেন যে ডিফল্টে মাঝে মাঝে লোড কম্বিনেশন, আমরা যখন এটা ডিফল্টটা নিয়েছিলাম তখন আমরা এগুলো বাদ দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমরা এখান থেকে একটা নতুন লোড কম্বিনেশন সেট করব। আমরা এখানে ধরি আমরা ডেড লোড প্লাস লাইভ লোড, বা অথবা আমরা বিএনবিসি তে আমাদের 1+2 1.2 ডেড লোড আমরা ডিএল বলতেছি, প্লাস 1.6 লাইভ লোড আমরা এলএল বলতেছি। ঠিক এটাই আমরা এখানে অ্যাড করে দিব। তো এখানে দেখেন আমরা ডেড লোডে এখানে আমরা আমাদের এই যে ডেড লোড লাইভ লোড এগুলা সিলেক্ট করতে পারবো। আর যেহেতু আমরা আমাদের এসডিএল যে লোড গুলো আছে, এই লোড গুলা এসডিএল লোডগুলো যেহেতু আমরা ডেড লোডের মধ্যে পার্ট হিসেবে রাখছি, সেহেতু আমাদের এসডিএল লোডটারে ডেড লোডে ইনক্লুড করার জন্য আমরা সর্বপ্রথম একটা কাজ করব, সেটা হলো ডিএল। একটা ডেড লোড বানাই নিব। ডেড লোড বানাই নিয়ে এখানে ডেড লোডটা এক থাকবে, আর একটা অপশনে আমি হলাম এই এসডিএলটা সিলেক্ট করে দেব। এসডিএল বলতে আমরা ফ্লোর ফিনিশ, তারপর হলো আমাদের যেগুলো আছে টাইলসের লোড, সিলিং লোড, ইভেন তো আমাদের ব্রিক ওয়ালের লোড, এগুলাকে সবগুলোকে আমরা এসডিএল হিসেবে কনসিডার করতেছি। এরপর আমরা আবার যে কম্বিনেশনটা আমরা সিলেক্ট করতেছিলাম সেই কম্বিনেশনটা যাবো, এটাকে যে আমরা একটু মডিফাই করে দিব। যেহেতু তখন আমি ফুল ডেড লোডটা নিতে পারি নাই, শুধুমাত্র আমাদের সেলফ ওয়েটটা আসছিল, আমরা এখানে যে ডেড লোডটা সিলেক্ট করে দেব। তাহলে আমাদের এই কম্বিনেশন 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এই কম্বিনেশন আমাদের অ্যাড হয়ে যাবে। ঠিক একইভাবে বিএনবিসি তে আমাদের আপনারা জানেন কয়টা লোড কম্বিনেশন দেওয়া আছে? একদম ন্যাশনাল খাবার 19টা নাকি? 30টা বোধ হয় 32 মানে স্যার, 32। 31টার মধ্যে লোড কম্বিনেশন হিসেবে 31টা কম্বিনেশন কাজ করে। আর হলো ডাইনামিকের জন্য হয়তো আমরা আরো লোড গুলো অ্যাড করি। ঠিক আছে, আমরা এখানে এইভাবে করে আপনারা যে লোড কম্বিনেশন গুলো অ্যাড করা লাগে, এগুলোর কোনো আপনাদের কাছে ড্রাফট প্রিন্ট দেওয়া আছে না 31টার মধ্যে? স্যার। আচ্ছা, যদি থাকে আমি জাস্ট আপনাদেরকে দেখাই যাচ্ছি লোড কম্বিনেশনটা কিভাবে অ্যাড করা লাগে। হ্যাঁ, আমি জাস্ট পরের ক্লাসে আপনারা সবাই আজকে এটা প্র্যাকটিস করবেন। ক্লাস শেষে এটা প্র্যাকটিসটা হলো আপনারা প্রত্যেকের মডেলে লোড কম্বিনেশন 31টা অ্যাড করবেন।
আমি এখানে আরো কিছু দু একটা এক্সাম্পল হিসেবে দেখাই দিই। আমাদের যেমন আরো কিছু কম্বিনেশনে যেমন আর্টওয়ার্ক লোড আছে, 1.05 ডেড লোড। জাস্ট আপনারা যেই ভ্যালুটা দরকার সেই ভ্যালুটা আপনারা অ্যাড করে নেবেন। আমি জাস্ট র্যান্ডমলি আপনাদের জাস্ট অ্যাড করাটা দেখাইতেছি। আজকে আমরা এখানে 1+0.05 ডেড লোড নিছি। ডেড লোড এটা যে ফ্যাক্টরটা আছে, স্কেল ফ্যাক্টরটা, এটাকে আমরা 1.05 করে দিই। আপনাদের যেই ফ্যাক্টরটাই থাকবে, 0.9 থাকতে পারে, সেটা যদি যেটাই থাকে ফ্যাক্টরটা, ওই ফ্যাক্টরটার সাথে জাস্ট এখানে স্কেলে অ্যাড করে দিবেন। তারপর এখানে আমরা লাইভ লোডের কনসিডারেশনটা বাদ বাদ চলে গেছে। প্লাস আমি ধরি 0.9 লাইভ লোড অ্যাড করতে চাইতেছি। ভার্টিক্যাল আর্থকুইক। তারপর EX জাস্ট 1.33 আমি দিছি। আমরা স্কেল ফ্যাক্টরটা চেঞ্জ করে দিব। দেন হলো আমাদের EY। আচ্ছা, এখানে কম্বিনেশন টাইপটা কি সবসময় লিনিয়ার বিচার ডিরেকশন এটাই হবে? যে এখানে লিনিয়ার থাকবে, কারণ আমরা এই লুপ যে কম্বিনেশন গুলো অ্যাড করতেছে এটা লিনিয়ারলি কাজ করতেছে। হ্যাঁ, আমরা এগুলো লিনিয়ার কম্বিনেশন। আমাদের আমাদের এখানে আমরা পরবর্তীতে এটা আপার ডিগ্রিতে যাবে, আমাদের এনভেলপ আসবে, আমাদের আরো অনেকগুলো অপশন আছে যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আপাতত আমাদের এটা জাস্ট লিনিয়ারলি থাকে। ওকে। আরেকটা হলো আমাদের ইবি। আচ্ছা, ইবিটা আমরা এখনো পর্যন্ত অ্যাড করি নাই। এবার হলো আমাদের ইবি জিনিসটা কি আসলে, সেটা আমাদের দেখতে হবে। আপনারা ইবি জানেন? ইবি সম্পর্কে ধারণা আছে? ধারণা নাই তেমন স্যার। আর্থকুয়েক এর যে ভার্টিক্যাল লোড আর্থকুয়েকের কনসিডার, ভার্টিক্যাল লোড স্যার। জি, ভার্টিক্যাল। আর্থকোয়েকের ভার্টিক্যাল লোড এবং এইটার আমাদের ইবি ক্যালকুলেট করার জন্য আমাদের একটা সূত্র আছে আমাদের বিএনবিসি বইয়ে। আমাদের ওইখানে 0.5 AH, তারপর হলো গিয়ে ডেড লোড। হ্যাঁ, আবার এএসটা হলো 2/3 ZS। জেড হলো আমাদের সাইড কোএফিসিয়েন্ট, এস হলো আমাদের সরি টাইপ কোএফিসিয়েন্ট যেটা, সেটা। তো আপনারা যদি এখানে আমরা ইবিটাও নিই না, আগে আমরা ইবিটা অ্যাড করে নিই। হ্যাঁ, ইবিটা অ্যাড করে নিলে আমাদের সুবিধা হবে। আমরা ইবিটা যেটা করব, আমরা হলে ক্যালকুলেট করে নিব হাতে। হাতে ক্যালকুলেট করে নিয়ে দেন আমাদের যে ইবিটা বের হবে এটার সাথে আমাদের যে ডেড লোড থাকবে, আমাদের ডেড লোড আমরা বলতেছি ডিএল রে, টোটাল ডেড লোড। টোটাল ডেড লোড রে আমি যদি কোএফিসিয়েন্ট গুলো, যেমন এএইচ আছে 2/3 জেড, আমরা জেড এর মান ধরি আমরা জোন 2 তে ঢাকাতে, তাহলে 2/3 ইন্টু 0.2 ইন্টু সয়েল কোএফিসিয়েন্ট আমরা ধরি 1.15। এটার একটা টেবিল আছে, সেই টেবিল থেকে আমাদের বের করে নিতে হইতেছে। এটা ডিজাইনে গেলে আমি টেবিলটা দেখাই দিব। তারপর আমাদের হলো 0.5 2/3। হ্যাঁ, আমরা যে রেজাল্টটা পাইলাম ইন্টু 0.5, আমাদের ইডির ভ্যালু আসে হলো, স্কেলটা আসলে 0.07667। ইবিটা আমাদের এখানে অ্যাড করে গেল। এইবার এই যে উপরে যে কম্বিনেশনটা আমরা সিলেক্ট করতেছিলাম, এই কম্বিনেশনে এখানে যেটা বাকি ছিল আমাদের, এটার জায়গায় আমি জাস্ট ইবিটা অ্যাড করে দিব। ঠিক আছে, এইভাবে করে আমি আমার প্রতিটা কেসের জন্য একটা করে কম্বিনেশন আসতে থাকবে। হ্যাঁ, তারপর হলো আমাদের যেমন বিএনপিসি তো আমাদের এক্স এক্স ডিরেকশনের জন্য একটা আছে, এক্স নেগেটিভ ডিরেকশনের জন্য একটা আছে, ওয়াই ডিরেকশনের জন্য একটা আসে, ওয়াই নেগেটিভ ডিরেকশনের জন্য একটা আসে। তো যখন নেগেটিভ ডিরেকশনের জন্য নেই, তখন আমরা জাস্ট এই জায়গাগুলো আমি একটু দেখাই দিই। এটাকে কপি করে জাস্ট এটাকে কপি করলাম। কপি করে আমি জাস্ট যদি নেগেটিভ ডিরেকশনের জন্য নেই, তাহলে এইটাকে জাস্ট খালি নেগেটিভ করে দেবো।
ঠিক আছে, এখানে তখন আমরা স্কেল ফ্যাক্টরটাতে এটাতেও আমরা একটা নেগেটিভ করে দেবো। এই আমার আরেকটা লুপ কম্বিনেশন, নেগেটিভের জন্য এক্স ওয়াই, এক্স ডিরেকশনে নেগেটিভের জন্য আমার আরেকটা কম্বিনেশন অ্যাড হয়ে যাবে। তো এইভাবে করে আমাদের উইন্ডের জন্য একইভাবে কাজ করবে। উইন্ডে অবশ্যই ইভি নাই, উইন্ডের জন্য ম্যাক্সিমাম লুপ কম্বিনেশন একটা দেখাই দিই। ওইখানে নর্মালি 1.0 1.25 live load plus 0.9 WX। আমরা এখান থেকে একইভাবে আবার স্কেল গুলো এখানে সেট করে দেবো, ডেড লোড লাইভ লোড গুলো নিব, নিয়ে আবার এখানে WX দেওয়া আছে আমরা সেটা সিলেক্ট করবো, এখানে আমরা স্কেল গুলো অ্যাড করে দেবো 0.9, 1.25, 1.25, তারপর আমরা ধরে নিচ্ছি এটা 0.9। এইভাবে করে আমরা আমাদের লোড কম্বিনেশন গুলা এখানে সবগুলো অ্যাড করতে পারবো, এবং এখানে সবগুলাই আপনারা লিনিয়ার রাখবেন। ঠিক আছে, আর হলো মডিফিকেশনে যেটা আছে এখানে আমাদের আপাতত এই কাজটা আপনাদের লাগবে না, এটা সেকেন্ডারি অ্যানালাইসিস এর ক্ষেত্রে লাগে। আপনারা আপাতত জাস্ট লিনিয়ার রেখে মডিফিকেশনে কোনো ধরনের চেঞ্জ করা দরকার নেই। আর আমরা অটো কম্বিনেশনও দিচ্ছি না, আমরা মেনুতে যে কম্বিনেশন গুলো অ্যাড করতেছি সেহেতু আমাদের নো থাকবে। এভাবে করে আমরা আমাদের টোটালি যে 31টা কম্বিনেশন আছে, এই 31টা কম্বিনেশন আমরা আমাদের আপনারা যে যার ইসে প্র্যাকটিস করবেন। ক্লাস শেষে আপনারা আপনাদের ইটেলসের যে ফাইলটা ডিজাইন করতেছিলেন ওই ফাইলটাতে 31টা কম্বিনেশন অ্যাড করবেন। যখন আমাদের কম্বিনেশন অ্যাড করা হয়ে যাবে, এরপর আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হলো আমাদের মাস সোর্স। ঠিক আছে, মাস সোর্সে যে আমাদের বিএনপিসি তে বলা আছে যদি আমার 63 3 কিলো নিউটনের যদি পার মিটার স্কোয়ার যদি লোড বেশি আসে তাহলে মাস সোর্স হবে আমার লাইভ লোডের 0.5, আর যদি 3 কিলো নিউটনের কম আসে তাহলে আমাদের মাস সোর্স হবে লাইভ লোডের জন্য 0.25। এবার মাস সোর্সটা কিভাবে কাজ করে সেটা একটা ফ্যাক্টর। মার্চ সিস্টেম মেনলি আমাদের উইন্ডের আর্থকোয়েকের জন্য যে লোড গুলো আছে এই আর্থকোয়েকের বেস হিসেবে অ্যাকচুয়ালি মাস্টারটা কাজ করে। এখানে ওই আর্থকোয়েকের সময় ওই টাইম পিরিয়ডে মাস্টার কিভাবে কাজ করবে, এটার কন্ট্রিবিউশনটা কতটুকু নিবে আমাদের মডেল সেটা দেখা। তো আমরা ডেড লোড তো আমাদের এখানে কমানোর কোনো সুযোগ নাই, আমরা ডেড লোড পুরোটাই নিব 1। তারপরে এটাকে অ্যাড করে দিতে হবে, অ্যাড না করলে এখানে আসবে না। তারপর হলো এসডিএল 1। এরপর যাবো আমরা লাইভ লোডে। লাইভ লোডে আমরা বলতেছি যদি আমাদের লোড 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার থাকে, দ্যাট মিনস 63 পাউন্ড পার ফিট স্কোয়ার। তো আমরা লোড দিচ্ছি 125, তার মানে আমাদেরটা হলো 63 চেয়ে বেশি লোড আছে। এর জন্য আমরা 0.5 অ্যাড করতে হবে। 5 অ্যাড করব। এটা আপনারা দেখেন এখানে আমাদের লেফটে অনেকগুলো অপশন আছে। সেলফ মাস যেটা আছে সেটা এখানে আপনি যদি টিক টিক দিয়ে দেন তাহলে এখানে ডেড লোডটা যেটা আছে নরমাল ডেড লোড, সেলফ ওয়েট ডেড লোড, ওই ডেড লোডটা তখন আর অ্যাড করা দরকার পড়ে না। যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি, করা লাগতেছে, সেহেতু আমাদের এটা দরকার নেই। আমরা ডেড লোডটা এখানে ম্যানুয়ালি অ্যাড করে দেবো। ডেড লোড এবং সুপার ইম্পোজ ডেড লোড দুটোটাই ম্যানুয়ালি আমরা আমাদের এখানে অ্যাড করে দেবো। আর এটা পাবো আমরা আমরা এডিশনাল মাস, আমাদের এটা দরকার নাই। স্পেসিফাইড লোড প্যাটার্ন আমরা এটা জাস্ট ম্যানুয়ালি আমাদের লোড প্যাটার্ন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপর অ্যাডজাস্ট ডায়াফ্রাম, এটা হচ্ছে 5% আমাদের এক্সপ্লিসিটি সহ অ্যাড করে নেয়। সেটা আমাদের এখানে আমরা টিক দিয়ে রাখতে পারি, সেটা কন্ট্রিবিউশন দিবে, নাও দিয়ে রাখতে পারি, এটা আমাদের তেমন দরকার নাই দেওয়ার জন্য। এরপর আসলে আমাদের ডান ইনক্লুড ল্যাটারাল মাসটা অটোমেটিক্যালি সফটওয়্যার সে দিয়ে নেবে। এর জন্য এটা আমরা টিক দিয়ে রাখবো, এটা না দিলে কিন্তু ল্যাটারাল মাসটা সে দিচ্ছে না। ইনক্লুড ভার্টিক্যাল মাস, এবার ভার্টিক্যাল মাস কোনগুলো যেগুলো আমরা ডেড লোড, সুপার ইম্পোজ ডেড লোড, লাইভ লোড, এগুলো হলো আমার ভার্টিক্যাল মাস। তো ভার্টিক্যাল মাসগুলো অলরেডি টেবিলে অ্যাড করছি, সেটা এখানে আর দেওয়ার প্রয়োজন নেই। যদি টেবিলেও অ্যাড করেন এখানেও দেন তাহলে কিন্তু দুইবার এটা কাউন্ট করবে।
ক্যালকুলেট করার সময় দুইবার ক্যালকুলেট করবো। তো খেয়াল রাখেন, ভার্টিক্যাল মাস যেহেতু আমরা ম্যানুয়ালি দিচ্ছি, আমাদের এটা এখানে আমরা আর এটা ঠিক দিব না। তারপর লেমিনেটর মাস এট স্টোরি লেভেল, এটা আমাদের ফিক্স দিয়ে রাখতে পারি। এটা আমাদের স্টোরি লেভেল অনুযায়ী যে ধরনের চেঞ্জ গুলো হচ্ছে ওগুলোর কন্ট্রিবিউশন গুলো অ্যাড করে। ওকে, আমাদের এই মাস সুসটা হয়ে গেল। এরপর আমরা যাব হলো আমাদের পি ডেল্টা অপশন। পি ডেল্টা অপশন এখানে তিনটা অপশন আছে। একটা হলো পি ডেল্টা আমার দেওয়াই লাগতেছে না ইফেক্টটা, আরেকটা হলো নন আইটারেটিভ বেসড অন মাস, আইটারেটিভ বেসড অন লোড। আচ্ছা, পি ডেল্টা জিনিসটা আপনারা বুঝেন? না স্যার। পি ডেল্টা হলো যদি একটা অনেক হাই রাইজ বিল্ডিং হয়, হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা ধরেন কোস্টাল জোনে হয়েছে, কক্সবাজারের দিকে, তো ওখানে তো উইন্ড ভালো, উইন্ড থাকে, উইন্ড প্রেশার ভালো থাকে। উইন্ডের জন্য আমরা কি জানি, আমরা উইন্ডের জন্য আমাদের বিল্ডিং হেলে দুলে না, একটা ডিসপ্লেসমেন্ট হয়, তাই না? একটা ডিফ্লেকশন আছে। তো এই যে আমাদের যেই ডিসপ্লেসমেন্টটা হইলো, এটাকে আমরা বলতেছি ডেল্টা। কতটুকু হইলো, এটা হাইটের সাথে আমরা ওইভাবেই ডিজাইন করি, এটা হাইটের সাথে পার্সপেক্টিভে হয়। ধরে নিই আমাদের অ্যালাউবল সূত্রটা হলো আমাদের বিএসবিসি তে, যে আমাদের লেন্থ যা আছে, আমার অ্যালাউবল ডিসপ্লেসমেন্ট হলো লেখা লেন্থ ডিভাইডেড বাই 500। তো লেন্থ যত ফিট হবে সেটারে 500 দিয়ে ভাগ করলে ঠিক যত ইঞ্চি ডিসপ্লেসমেন্ট হবে, এটা হলো আমার অ্যালাউবল ডিসপ্লেসমেন্ট। তো অ্যালাউবল ডিসপ্লেসমেন্ট কথার কথা আমরা যদি আমাদের বিল্ডিং এর অ্যালাউবল ডিসপ্লেসমেন্ট আসলে 5 ইঞ্চি। তো এই যে 5 ইঞ্চি বিল্ডিংটা বাঁকা হয়ে গেল, তো এটার যে পার্টিকেল লোডটা আছে গ্রাভিটি বরাবর, এই লোডের যে ইম্প্যাক্ট আছে, আমরা আমরা বলতেছি যে লোডটা পুরো স্ট্রেট ফরওয়ার্ড কাজ করবে, হ্যাঁ। যখন এটা একটু মুভ হয়ে যাবে, তখন এই মুভের কারণে এটা ইসেন্ট্রিসিটি আসবে। এই যে ইসেন্ট্রিসিটি অল্প একটু, এই যে ডেল্টার জন্য আমার যতটুকু ইসেন্ট্রিক লোড আসলো, এই ইসেন্ট্রিক লোডটা ক্যালকুলেটের জন্য আমি এটা করে, সেজন্য আমাদের পি ডেল্টা ইফেক্টটা দেওয়া। এই পি ডেল্টা ইফেক্ট দিয়ে আমরা হলো ওই লোডটাকে ক্যালকুলেশন করি। এটার একটা বাস্তব উদাহরণ হলো, যদি আপনাদের হাতে, প্রত্যেকের হাতে 10 ফিট লম্বা একটা রড দিয়ে আপনাদের বলা হলো যে এই রডটা সোজা করে উপরের দিকে ধরে রাখো, তাহলে যেহেতু রডের লেন্থটা একটু বেশি, রডটা মাথা দিয়ে বাঁকায় যাবে। এবং বাঁকায় যাওয়ার কারণে দেখবেন আপনার হাতের মধ্যে, আপনি এটা ফিল করতে পারবেন, আপনার হাতে এক ধরনের টর্শন অনুভব হবে। আপনার হাতটা যেদিকে রডটা বাঁকা হতেছে, আপনার হাতের প্রেশার ওই দিকে বেশি দেওয়া হচ্ছে, ঠিক আছে, রডটাকে ধরে রাখার জন্য। তো বিল্ডিং এর ক্ষেত্রেও ঠিক একই জিনিস হয়। যখন বিল্ডিংটা অলরেডি আপনার হলো উইন্ডের জন্য, আর্থকোয়েকের জন্য আপনার বিল্ডিংটা একটু সরে যায়, আমার একটু যদিও ওটা অ্যালাউবেল ভিতরেই থাকে, বাট একটু যে সরলো, এই সরার কারণে আমার আহ, যে বিল্ডিং যখন আমরা ডিজাইন করি, বিল্ডিং স্ট্রেংথটাও সেটা থাকা লাগে, ঠিক আছে। এই থাকে বিল্ডিং স্ট্রেংথ যেন এটা থাকে, সেজন্য আমরা এই টি ডেল্টা অপশনটাকে, এটাকে আমরা অ্যাড করে দিই। এখন আমরা এটা কতের জন্য অ্যাড করি সেটা হলো একটা ব্যাপার। আমরা হলো যখন লো রাইজ বিল্ডিং হয় সচরাচর, তখন ডিসপ্লেসমেন্ট গুলো প্রচন্ড পরিমাণে কম থাকে, লাইক 2 ইঞ্চি 3 ইঞ্চি, তখন দেখা যায় যে পি ডেল্টা ইফেক্টটা একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশন করে যদি করি, তখন আমাদের এই পি ডেল্টা ইফেক্টটা দেওয়া লাগে। কিন্তু যখন হাই রাইজ বিল্ডিং হয় বা স্লেন্ডার বিল্ডিং হয়, বিল্ডিংটা একদিকে চওড়া আর একদিকে চিকন, ওই স্লেন্ডার বিল্ডিং এর ক্ষেত্রে বিল্ডিং গুলো দেখা যায় যে দোলার একটু বেশি দোলে, এটা কি ঠিক আছে। ইউটিউবে দেখা যাবে তো ভিডিও? এই জন্য আমাদের তখন পি ডেল্টা ইফেক্টটা দিয়ে দিতে হয়। রেকর্ড করতে ইউটিউবে দেখা যাবে না এটা? হ্যাঁ, রবিন ভাই মিউট করেন। তো আমরা এর জন্য পিডাল দা ইফেক্টটাকে আমরা এখান থেকে আমাদের সফটওয়্যারে অ্যাড করে দিব, ঠিক আছে। একটা আমরা কোশ্চেন নন ছিল। অ্যাডিটিভ, এবং যখন আমরা পিডাল দা ইফেক্টটা দিব, তখন আমার এখানে দুইটা অপশন, একটা হলো নন আইটারেটিভ আর একটা হলো আইটারেটিভ। আইটারেটিভ বেসড অন মাস, আইটারেটিভ বেসড অন লোড। তো বেসড অন লোড আইটারেটিভটা অ্যাকচুয়ালি যখন আমরা দিই সফটওয়্যারে, সচরাচর বাংলাদেশের প্র্যাকটিসে আইটারেটিভটা আমরা আমরা দিলে আমাদের যেহেতু আমরা আমি উইদাউট লাইসেন্স সফটওয়্যার ইউজ করি, তো আইটারেটিভ গুলাতে দিলে কি হয়, আমাদের রান নিতে প্রচুর সময় লাগে বড় বিল্ডিং এর ক্ষেত্রে, যেহেতু আমাদের পিরামিড ইফেক্টটা আসেই বড় বিল্ডিং এর, হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে।
তো আমাদের প্রচুর সময় লাগে, তো আমরা সচরাচর নন আইটারেটিভ দিয়ে প্র্যাকটিসটা করি। আর যখন নন আইটারেটিভ নেই, ও হলে আমরা যে মাস্টার্সটা কিছুক্ষণ আগে দিয়ে আসলাম, ওই মাস্টার্স থেকে বেস্ট অন মাস্টার্স হলে ও ক্যালকুলেশন করতে হয়। যখন আমরা আইটারেটিভ দেই তখন আমরা ও লেগে আমরা জাল লোড, ফ্লোর ওয়াইজ জাল লোড দিছি। আমাদের এরকম অনেক বিল্ডিং থাকে, নিচে কমার্শিয়াল, উপরে রেসিডেন্সিয়াল, তার উপরে হয়তো আবার কমার্শিয়াল রেস্টুরেন্ট টাইপ এরকম থাকে। তখন হলো কি আমাদের যদি এরকম ভেরিয়েশন বেশি থাকে, তখন আমাদের বেস্ট অন লোড আইটারেটিভে আমাদের কাজ করা লাগে। ঠিক আছে, তো আমরা এটা সিমিলার দিছি, সেহেতু আমরা এটা নন আইটারেটিভ ধরে আমরা কাজ করতেছি। তো আমাদের মাস্টার্স গেল, লোড কম্বিনেশন গেল, এবং হলো পিডেন্ট অপশনটা গেল। পিডিএলটা নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা যখন স্টোরি ডিসপ্লেসমেন্ট এখানে হিসাব করলাম, তো এটা কি স্টোরি স্টোরি টু স্টোরি ডিসপ্লেসমেন্ট নাকি একদম গ্রাউন্ডের রেসপেক্টে টপ টপ ফ্লোরের ডিসপ্লেসমেন্ট কনসিডার করলাম? গ্রাউন্ডের রেসপেক্টে টপ ফ্লোর পর্যন্ত, আচ্ছা, আর আপনি যেটা এখান ডি থেকে আলাদা, আমরা ডেল্টাটা পাই। আচ্ছা স্টোরি ডি, টু স্টোরি যেটা পাই ডিসপ্লেসমেন্ট, ওটা তো হলো আমরা সচরাচর উইন্ডের ক্ষেত্রে ওইটা চাই না, এটা আপকোয়াকের ক্ষেত্রে চাইতেই, এটাকে আমরা স্টোরি ড্রিফট বলি। হ্যাঁ, যখন আচ্ছা আমাদের উইন্ডের ক্যালকুলেশন আসে তখন আমরা টোটাল লেন্থের সাথে সাপেক্ষে এটাকে রেসপেক্টে ক্যালকুলেশন করি, কারণ আচ্ছা, আমার এখানে উইন্ডের টোটাল লেন্থ কোঅর্ডিনেট বলতে কি, এটা এই টোটাল লেন্থ বলতে কি বিল্ডিং এর হাইটটা কি বোঝাচ্ছেন আপনি? জি এই যে টোটাল লেন্থ বাই 500 বললেন, এটা কি বিল্ডিং এর হ্যাঁ, টোটাল হাইট? জি টোটাল বিল্ডিং এর হাইট। আচ্ছা, জি থ্যাংক ইউ। আপনার বিল্ডিং যদি কথার কথা 50 তলা হয়, তাহলে 50 ফ্লোর হাইট যদি 12 ফিট করে হয়, 50 ইন্টু 12 ভাগ করলে এটারে 500 দিয়ে ভাগ করবে, 500 দিয়ে ভাগ করে যতটুকু পাবেন ততটুকু হলে গিয়ে তার অ্যালাউবল আপনার লেগে সুয়ে। এটা কোনো অর্থাৎ আপনার এটা 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 দেওয়া আছে। হ্যাঁ, এটা কি স্যার সোয়ে লিমিটটা? জি এটা সুয়ে, আচ্ছা, এটা হচ্ছে অ্যালাউবল সুয়ে। জি জি। সূত্রটা চালা বলছে, আমি এটা বুঝাতেছি যে যে ডিফ্লেকশন ঘটলো, এই ডিফ্লেকশন ঘটার কারণে এটার সেন্টার অফ মাস যেটাকে বলি আমরা, সেন্টার অফ মাসটা চেঞ্জ হয়ে যায়। আর এই যে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে বলতে অনেক ছোট পরিসরে চেঞ্জ হয়, এটাকে আমরা বলছি ইসেন্ট্রিক সেন্টার অফ মাস। তো এই ইসেন্ট্রিক সেন্টার অফ মাসের কারণে আমাদের কি হয়, মুভমেন্ট আসবে। যেটা আপনাদের উদাহরণ দিলাম, একটা 10 ফিট হাইটের রড যদি আমি হাতে রাখি, যদি এটা 1 ফিট হয়, এটা 1 ফিটের ক্ষেত্রে কি হয়, 1 ফিট একটা রড তেমন বেশি বাঁকাবে না অবভিয়াসলি। তো এটা যদি হাতে রাখেন দেখবেন আপনার এটা ভার্টিক্যাল বরাবরই আপনার হাতের উপর প্রেসার করতেছে। কিন্তু যখন এটা হাইটটারে আমি 10 ফিট করে দেবো, এই রডটা রডের মাথা দিয়ে বাঁকায় গেল, দেখবেন যে রডের মাথাটা যেই দিকে বাঁকাইছে আপনার হাতের মধ্যে ওই দিক বরাবর মুভমেন্ট আসছে, একটা টর্শন অনুভব করবেন আপনার হাতে। ঠিক আছে, তো আপনি ওই ওই টর্শনটা নেওয়ার জন্য তো আপনাকে আগে ক্যাপাবল বানাইতে হবে বিল্ডিংটাকে, তারপর আপনি ওই ক্যাপাবল বানানোর জন্য আমরা পিডারটা ইফেক্টটা অ্যাড করি। বুঝতে পারছেন? স্যার এখানে আপনি বলছেন যে লিমিট, মানে এলাওয়েবল যে লিমিটটা এল বাই 500, তো এলটা কি স্যার? মানে বিল্ডিং এর লেন্থ বলতে এই গ্রাউন্ড লেভেলে নাকি এটা হাইট? বিল্ডিং এর হাইট লেন্থ বলতে বিল্ডিং এর হাইটের কথা বলতেছেন? হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি, বিল্ডিং এর টোটাল হাইট। টোটাল হাইট বলতে স্যার ওই আপনার সিঁড়িঘর সহ একদম? সচরাচর রুফ পর্যন্ত কন্ট্রিবিউশন আমরা নিতে পারি। আপনি যদি আচ্ছা ঠিক সিঁড়িঘর আছে, পর্যন্ত নেন, সিঁড়িঘরটাও অ্যাড হবে। আচ্ছা ঠিক আছে, আসসালাম। সচরাচর আমরা সিঁড়িঘর গুলো তো অনেক ছোট থাকে, আর আমরা কি বলে মাস হিসেবে তো অ্যানালাইসিস করি, বাট পুরো বিল্ডিং এর জন্য, যেহেতু আমরা পুরো বিল্ডিং এর জন্য করি, সিঁড়িঘরটা অনেক ছোট এটা পার্সপেক্টিভে, আবার এরকম বিল্ডিং আছে যেগুলোর এরিয়া অনেক বড়, তো এটা অনেক ছোট, এর জন্য দেখা যাচ্ছে আমরা রুফ পর্যন্ত সচরাচর, বাট আপনি যদি চান আপনি সিঁড়িঘর পর্যন্ত নিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা তিনটা আহ, আহ, জিনিস দেখলাম, একটা হলো নোট কম্বিনেশন, আরেকটা হলো মাস্টার্স, আরেকটা হলো পিডাল অপশন। এই তিনটাতে কারো কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা, আইটারেটিভ এবং নন আইটারেটিভ নিয়ে যদি আরেকটু বলতেন। পিডালটা অপশনে, তাই তো? জি। আচ্ছা, আইটারেটিভ বেসড অন মাস, হ্যাঁ, আইটারেটিভ নন আইটারেটিভ বেসড অন মাস, এটা লাগে আমরা কিছুক্ষণ আগে মাস্টার্স দিয়ে আসলাম না, মনে আছে? হুম হুম। ও যখন এটার কন্ট্রিবিউশনটা নেয় তখন হলো ও বেসড অন আইটারেটিভ, নন আইটারেটিভ বলতে আমরা বুঝতেছি হলো কি বেসড অন মাস। এই যখন আমাদের এটা সফটওয়্যার
ফিডেলিটি ফ্যাক্টরকে আমরা যদি সফটওয়্যার অ্যাড করে দিই, তো এটা হলো নন আইটারেটিভ দিতেছি, তখন বেসড অন মাস ক্যালকুলেশন করে। আমরা কিছুক্ষণ আগে যে মাস ইউজটা দিয়ে আসলাম, ও ওইখান থেকে মাস বেসড অন মাস ক্যালকুলেট করে। আর যখন আইটারেটিভ দিব, এটা হলো বেসড অন লোড। ঠিক আছে, এখানে আমাদের লোড প্যাটার্ন গুলো অ্যাড করা লাগে। হুম। ঠিক আছে, আমাদের এখানে বেসড অন, আমরা যেমন নন আইটারেটিভে যখন যাবো, আমরা তখন এখানে বেসড অন লোড ক্যালকুলেট করবো। এখানে আমরা লোডের যে ফ্যাক্টর গুলো আছে, ওই ফ্যাক্টর দিয়ে গুণ করে দেবো, যে আসলে আমরা লোডের কন্ট্রিবিউশন কতটুকু নিতে চেয়েছি এই ক্ষেত্রে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যে লো রাইজ বিল্ডিং বা হাই রাইজ বিল্ডিং এর কি জানি একটা কথা বললেন আর কি, দিয়ে এই যে আইটারেটিভ এবং নন আইটারেটিভের ক্ষেত্রে লো রাইজ এবং হাই রাইজ বিল্ডিং এর একটা কথা নিয়ে আসছিলেন আর কি। আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই পুরোটা, আরেকবার একটু বলেন। আমি বলতেছিলাম যে আপনি ওই যে আইটারেটিভ এবং নন আইটারেটিভের ক্ষেত্রে লো রাইজ বিল্ডিং এবং হাই রাইজ বিল্ডিং এর একটা কথা নিয়ে আসছিলেন, হ্যাঁ, ওইটা আর কি যদি একবার রিপিট করতেন আর কি। সচরাচর আমরা বাংলাদেশে নর্মালি লো রাইজ বিল্ডিং হয়। একবারে লো রাইজ যখন হয়, তখন আমাদের এই পিটার ইফেক্টটা দেওয়াই লাগে না। তারপর যখন একটু ধরেন আমি 12, 15, 14 তলা বিল্ডিং বানাইতেছি, তখন আমরা পিটার ইফেক্টটা দিয়ে দিব। আর যখন আমরা আমাদের ডাইনামিক করাবে কোনো কন্ডিশনে, ডাইনামিক করলেও আমাদের পিটার ইফেক্টটা দেওয়া লাগে। ঠিক আছে, এরপর আসি হলো যখন দেওয়া লাগে, তখন আমরা নন আইট্রেটিভটাই বেশি ইউজ করি। তার যখন আইট্রেটিভটা সচরাচর, এটার প্রেক্ষিতটা হলো যখন বিল্ডিং গুলো অনেক বেশি হাই রাইজ বিল্ডিং হয়, সচরাচর তখন আইটারেটিভ বেসড অন আইটারেটিভ আপনার কনফিগারেশন নেওয়া হয়। আর যখন আমরা আইটারেটিভ কন্ট্রিবিউশন নিব, তখন হলো আমরা এখানে লোড ফ্যাক্টর গুলো আসলে অ্যাড করে দিচ্ছি, আমাদের কতটুকু আমরা ফ্যাক্টর গুলো নিতে চাইতেছি, কতটুকু কন্ট্রিবিউশন নিতে চাইতেছি, সেই অনুযায়ী আমরা এটা কাজ করব। তো সচরাচর বাংলাদেশের প্রেক্ষাপটে ন্যাচারালি আমরা যেটা পাইছি, সেটা হলো নন আইটারেটিভ দিয়ে আমাদের কভার হয়ে যায়। ঠিক আছে, কারণ বাংলাদেশে ওই লেভেলে হাই রেজ বিল্ডিং হয় না। স্যার আমরা আইটারেটিভ 6 তলার আরেকটু ব্যাপার হয়, আইটারেটিভ দিয়ে যখন আমরা রান দিই টেস্টে, আমাদের আইটারেটিভ দিয়ে রান দিলে প্রচন্ড পরিমাণে টাইম লাগে অ্যানালাইসিস। যেহেতু আমরা আপনার কি বলে লাইসেন্সড সফটওয়্যার ইউজ করি না, আমাদের টাইম অনেক বেশি লাগে, প্রয়োজন হয় অ্যানালাইসিস করতে। তো আইটারেটিভে কাজ করা একটু টাইম কনজিউমিং বেশি। স্যার 6 তলা বিল্ডিং এর উপর হলে তো সেটাকে হাইরাস কনসিডার করা হয়, সেক্ষেত্রে আমরা কি পিটারটা 6 তলার উপরেই ইয়ে করবো আর কি, চেক দিব 6 তলা বিল্ডিং এর উপরে যদি হয়। জি, বুঝিনি আপনার কথাটা। স্যার 6 তলা বিল্ডিং এর উপরে যদি হয়, সেক্ষেত্রে আমরা পিটারটা চেক দিব, যেহেতু 6 তলা বিল্ডিং উপরে হচ্ছে হাইরাস কনসিডার করা এগুলো হয়। নন আইটারেটিভই আসবে ম্যাক্সিমাম। জি আচ্ছা, ঠিক আছে স্যার। মেনলি আমাদের যখন আমরা আইটারেটিভ আর নন আইটারেটিভ বলি, এটা হলো গিয়ে, এটাকে বলতেছি আমরা যখন পিগল ইফেক্ট থেকে, এটা হলো আমাদের জাস্ট আমরা যে ডেল্টার কথা বললাম। ঠিক আছে, নন আইটারেটিভের সময় আমাদের এটা হলো ডিরেক্ট ফরম্যাটে কাজ করে, ডিরেক্ট যতটুকু আমাদের ডেল্টা আছে, ওই ডেল্টা সে ও ক্যালকুলেট করে নিয়ে, ও হলে গিয়া আহ, ওই ভ্যালুটা আপনার হলে গিয়া সফটওয়্যারে অ্যাড করে দিই। ভ্যালুটা অ্যাড করে নিয়ে দেন হলে ও ওর মধ্যে করে প্রোগ্রাম ক্যালকুলেশনের মধ্যে করে ও ওই ভ্যালুটা নিয়ে কাজ করে। আর যখন নন আইটারেটিভ এর ক্ষেত্রে, আর যখন আইটারেটিভ আসে, এটা হলো গিয়া সেট বাই অপারেশন। আইটারেটিভ এর ক্ষেত্রে সেট বাই অপারেশন, যেরকম আমরা যদি আইটারেটিভে ক্লিক করি, আমরা এখানে লোড কিভাবে দিতেছি, কতটুকু কন্ট্রিবিউশন দিতে পারতেছি, এই টেবিল গুলো চলে আসছে। হ্যাঁ, এগুলো সেট বাই অপারেশনের মতো কাজ করে। ধরেন আমি 80%, 0.8, আমি 80% কন্ট্রিবিউশন নিব, সেট করে দিতে পারতেছি। ঠিক আছে, আমি উইন্ড এক্স এর জন্য আমি এখানে 0.70% কন্ট্রিবিউশন নেব। সেই ক্ষেত্রে আমি হলো বেসড অন আমার কি বলে পারফরমেন্সের উপরে কাজ করতেছে। তো এর জন্য আমরা যেটা করি, এটা সচরাচর
প্রচন্ড পরিমাণে হাই রেঞ্জ বিল্ডিং হলে সচরাচর বা আমরা যেটাকে বলি 400 ফিটের প্লাস যদি বিল্ডিং হয় তখন হলো যে ইটারেটিভ ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন ইটারেটিভ বেসড অন ইটারেটিভ আমাদের করা লাগে। আর কারো কোনো কোশ্চেন আছে? আপনার কারো কোনো কোশ্চেন আছে আর এটা নিয়ে? না, এটা নিয়ে আর কোনো কোশ্চেন নেই। জি। তারপর আমাদের ফাউন্ডেশন কন্ডিশনটা আমরা অ্যাড করে দিছি। মডেল টেস্টটা কি? মাস্টার সেট করছি। এরপর লোড প্যাকেট আমরা আমাদের লোড কেসটা একবার চেক দিয়ে দিব। হ্যাঁ, আমাদের লোড কেসে যেহেতু আমরা রেগুলার লিনিয়ার দিছি, লিনিয়ার স্ট্যাটিক লোড, সেহেতু আমরা লোড কেসটাকে একবার করে একটু চেক করে নিব যে এগুলো ওয়ান আছে কিনা। হ্যাঁ, অনেকে এইসব জায়গায় একটু মাঝে মাঝে ভুল করে, অনেক সময় কাজ টাজ করতে যে কখন ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যায় খেয়াল করা হয় না, অনেকে এই কারণে ভুল হয়। আমাদের এখানে স্কেল ফ্যাক্টর গুলো সবগুলো ওয়ান থাকবে। তারপর আপনারা কি বলে ফ্লোর ফিনিশ, আমাদের এটা ফ্লোর ফিনিশ আকারে দেই নাই, আমরা এসডিএল আকারে দিছি, চাইলে এটা আমরা ডিলিট করে দিতে পারি এখন, যেহেতু আমরা এসডিএল আকারে সব নিছি। এসডিএল কত আছে? স্যার আমরা তো স্যার লোড কম্বিনেশনে স্যার আলাদা আলাদা ভাবে স্যার এখানে ডিফাইন করলাম, আর আমাদের একটা একটা স্যার বাই ডিফল্ট একটা স্যার লোড কম্বিনেশন আছে, এই দুটোর মধ্যে স্যার পার্থক্যটা কেমন? যে আরেকবার একটু বলেন, কি বলছেন? স্যার ই ট্যাপসে আমাদের সে বাই ডিফল্ট একটা স্যার লোড কম্বিনেশন কম্বিনেশন আছে জি, ওইটা, এবং স্যার আমরা যে স্যার বিএনবিসি অনুসারে আমরা যে স্যার লোড কম্বিনেশনটা স্যার প্রথমে ওই আপনি করলেন, এই দুইটার মধ্যে পার্থক্যটা কেমন আর কি? মানে ই ট্যাপস যেটা করে আর কি স্যার বাই ডিফল্টে, ওইটার মধ্যে আর আমাদেরটার মধ্যে পার্থক্যটা কেমন আর কি? আমাদের ইটারসে যেটা হয়, আমরা ডিফল্টে আমরা এটাকে বলতেছি হলো গিয়ে ডিজাইন অপশনে গেলে আপনি দেখতে পারবেন আপনারা কোনটাতে কাজ করতেছেন। হ্যাঁ, আমরা হলো এসিআই 31814, এই এসিআই এই কম্বিনেশনটা ধরে কাজ করতেছি ইটারসে। হ্যাঁ, তো ও হলো ডিরেক্টলি আমাদেরকে দেখাই দিবে যে এসিআই তে এই 14-এ 31814-এ যে কম্বিনেশন গুলো আছে এই কম্বিনেশন গুলাই আমাদেরকে ও দেখায়। কিন্তু আমাদের বিএনপিসি তো আমাদের সেটা বলতেছে না, আমাদের বিএনপিসি আমাদের যেটা বলতেছে আমাদের সেটাই প্র্যাকটিস করা লাগে। তো সেটাই যদি প্র্যাকটিস করা লাগে তাহলে আমাদের অ্যাজ পার বিএনপিসি আমার পাস করানো লাগবে, তো আমি অ্যাজ পার বিএনপিসি কম্বিনেশন গুলো দেবো। ঠিক আছে, যে ধরেন লাইক যে আমেরিকাতে বসবাস করে ও যদি হয়তো ও যদি ওই জোনের মধ্যে পড়তো যে ও এটা 14টা ইউজ করতে পারবে, ওর ক্ষেত্রে হয়তো আমার লোড কম্বিনেশন গুলো আলাদা আলাদা দেওয়াই লাগতো না। যেহেতু আমরা অন্য আরেকটা দেশে আছি, সাবকন্টিনেন্টে আছি, সেহেতু আমাদের আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন ফলো করে দিতে হয়। দ্যাটস ওয়াই আমরা বিএনপিসি ফলো করে লোড কম্বিনেশন যা আসে যেভাবে আসে আমরা ওইভাবে ওইটা দিয়ে প্র্যাকটিস করি। Yes, ঠিক আছে বুঝতে পারছি। জি। এর জন্য আমাদের লোড কম্বিনেশন অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, লোড কম্বিনেশন গুলো অ্যাড না করে দিলে রেজাল্ট একটু উল্টাপাল্টা আসতে পারে। লোড কম্বিনেশন দিলে হয়তো বা রেজাল্টটা মানে আপনার আলটিমেটলি পাস করাইতে হবে বাংলাদেশের বিএমবিসি অনুযায়ী, যেহেতু বাংলাদেশ আপনি প্র্যাকটিস করেন, সো আপনাকে বাংলাদেশেরটা দিতেই হবে, অ্যাড করতেই হবে। ওকে, এরপর আমরা যখন যাব আচ্ছা ভাইয়া, এরপর আমরা আচ্ছা যাবো ভাইয়া, হলো লোড প্যাটার্নে। আমরা লোড প্যাটার্নে যে আমরা আমাদের যে জোন আছে আমরা জোন অনুযায়ী আমাদের লোড প্যাটার্ন থেকে আমরা আমাদের এখানে যেমন এটা হলো ই এক্স, লোড প্যাটার্নে যাব। লোড প্যাটার্নে যে এটা ই এক্স ই ওয়াই ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই, দ্যাট মিন্স আমার সিসমিক এন্ড উইন্ডের জন্য আমি এগুলা আগে থেকে
আমরা ডিফাইন করছিলাম, যেহেতু ডিফাইন করছিলাম ই এক্স, এক্স এ যখন নিব তখন আমি ওয়াই এর কন্ট্রিবিউশন গুলো অ্যাড করবো না। এবং এখানে আমাদের বলা আছে ইসেন্ট্রিসিটি রেশিও, এখানে এই রেশিওতে বলা আছে হলো গিয়া অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটি, যেটাকে বলে আমাদের কাজ করতে গেলে কলামগুলো একটু সরে যায়, তারপর হলো মিশ্রিত ফল্টের কারণে হোক আর যে ফল্টের কারণে হোক, এইরকম ঘটনা ঘটে সচরাচর। তো এই ফলগুলাকে যেন যদি সরেও যায় আমাদের বিল্ডিং গুলো, যেন তার উপরও কোনো প্রকার প্রবলেম না হয়, সেজন্য আমরা এটাকে বলতেছি অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটি। এখানে আমরা 5% অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটি অ্যাড করে নিব আমাদের সিস্টেমের জন্য। তো 5 দিয়ে 100 দিয়ে ভাগ দিলে 0.05, আমরা এই 5% অ্যাড করে নিলাম, ঠিক আছে। তারপর আমরা যাব হলো আমাদের কোএফিসিয়েন্ট গুলাতে, যেমন আমরা যেহেতু বলতেছিলাম আমরা ঢাকাতে করব, আমাদের ঢাকাতে আমরা যদি বিএনবিসিটা বের করি, ঢাকার জন্য আমার স্পিকার ফ্যাক্টর হলো 0.2, জোন 2 তে 0.20। তারপর এটা বিএনপিসি তে আপনাদের একটা অ্যাপেন্ডিক্স সি, পার্ট 4 এর 6 এ, পার্ট 6 এ অ্যাপেন্ডিক্স সি তে আপনার একটা টেবিল দেওয়া আছে। এই টেবিল গুলাতে এস ওয়ান, তারপর হলো এটা আপনার টাইম পিরিয়ডের কথা, সাইড ক্লাসের কথা, এগুলো সব বলা আছে। একটা টেবিল আছে, ওই টেবিলের মধ্যে আপনার এস ওয়ান, তারপর হলো সাইড সয়েলের টাইপ অনুযায়ী এস এ হবে, এস বি হবে, এস সি হবে, এস ডি হবে, এস ই হবে, এই টাইপ গুলো দেওয়া আছে। তারপর হলো সাইড কোএফিসিয়েন্ট ফর এফ বি, ঠিক আছে। এফ বি তে আমার সাইড কোএফিসিয়েন্টের জন্য এস এ, এস বি, এস সি, এস ডি, যেটার জন্য যেটা হয়। তাহলে আমরা এখানে সচরাচর বাংলাদেশে যে ধরনের মাটি, বাংলাদেশে তো আর পাথর পাওয়া যায় না, বাংলাদেশে নর্মালি ক্লে, স্যান্ড, এই টাইপের মাটি, স্যান্ডি মাটি পাওয়া যায়, স্যান্ডি আর ক্লে টাইপের মাটি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বিএনবিসি আমাদেরকে বলতেছে, আপনারা সয়েল লিস্টও দেখছেন, সয়েলের যে এসপিটি আমরা পাই, আমাদের বিএনবিসি বলতেছে যে যদি তোমার এভারেজ এসপিটির ভ্যালু 15 এর চেয়ে কম হয় তাহলে সেটা সয়েল টাইপ হলো এসডি, আর যদি 15 এর চেয়ে বেশি হয় তাহলে সেটা হলো এসসি। একইভাবে আরেকটা টেস্টের কথা বলছে, ও হলো গিয়া, এটা হলো কোন ওয়েব পেনিট্রেশন? শেয়ার ওয়েব ভেলোসিটি, মাটির শেয়ার ওয়েব ভেলোসিটি যদি 250 উপরে হয় তাহলে সেটা এসসি, অথবা 250 নিচে হলে সেটা এসডি। তো সেই কনসিডারেশন থেকে যদি দেখি, আমরা ধরে নিলাম যেহেতু ঢাকাতে বিল্ডিং করতেছি, আমি ধরে নিলাম আমার মাটিটা খারাপ, মাটির এভারেজ এন ভ্যালু আমি ধরে নিলাম 13 আসলো, তাহলে 15 চেয়ে কম আসছে। তো বাংলাদেশের সচরাচর এসপিটি টেস্ট করা, কারণ শেয়ার ওয়েভ ভেলোসিটি টেস্ট করা অনেক বেশি এক্সপেন্সিভ, দ্যাটস ওয়াই এটা বাংলাদেশে খুব কম প্র্যাকটিস করে। আমরা ধরে নিলাম এসপিটি দিয়ে আমরা চেক করতেছি। তো এসপিটি তে ধরে নিয়ে আমি আমার এটার ভ্যালু অনেক খারাপ আসছে, খারাপ যদি আসে তাহলে, আর আরেকটা ব্যাপার হলো এই যে এস বি, এস সি, এস ডি, এটার যেই টেবিল আছে, এটা বিএনপিসি তে আমাদের সেখানে আপনারা সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিং, এখানে সেটা বলা আছে বিসিটি, এই তিনটা টাইপের সয়েল আমাদের বাংলাদেশে বলা আছে। তো কোন বের করব। তো সেই অনুযায়ী আমি ধরে নিলাম আমাদের জোন 2 তে ঢাকাতে করতেছি, দ্যাট মিন্স 0.2, আর এখানে টেবিলে S1 এর কথা বলা আছে। S1 এর জোন 2 তে আমার এটা হলো গিয়া 0.5, সরি 0.5 টেবিলে বলা আছে, আর S1 টা হলো আমার জোন কোএফিসিয়েন্ট ঢাকার ভিতরে 0.2। তারপর টাইম পিরিয়ড আমরা আপাতত 2 সেকেন্ড দিয়ে রাখি। তারপর হলো সাইড ক্লাসে আমরা এখানে 2 সেকেন্ড দেওয়ার পিছনে একটা কারণ আছে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিকম্পের যে টাইম পিরিয়ড, এটা কখনোই আসলে 2 সেকেন্ডের বেশি পাওয়া যায়নি। সেই কনসিডারেশন থেকে আমরা এইখানে যে টাইম পিরিয়ড আছে, লং টাইম পিরিয়ড, এটাকে আমরা 2 সেকেন্ড রাখছি, ঠিক আছে, ম্যাক্সিমাম রাখছি বাংলাদেশের প্রেক্ষাপট। এবার আসি আমরা সাইড ক্লাসে যখন যাবো, আমরা এখানে দেখেন এ, বি,
সিডি এগুলো যদি আপনি নেন তাহলে এখানে আপনি এফ এ এফ বি এর ভ্যালুগুলো এগুলো অটোমেটিক অটো জেনারেশন, এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করার অপশন শুধুমাত্র আপনার এফ এ যদি যান তখন আপনি জায়গা চেঞ্জ করতে পারবেন, যেহেতু এটা আমেরিকানদের সফটওয়্যার, ওদের পোস্টাল কোড অনুযায়ী এই ভ্যালুগুলো দেওয়া। তো আমরা যেহেতু আলাদাভাবে করব, আমরা এফটা সিলেক্ট করব। এফটা সিলেক্ট করলে করলে আমরা এফ এ এবং এফ বি এই দুইটা আমরা ম্যানুয়ালি দিতে পারবো। তাহলে আমি বলতেছি আমার সয়েলটা হলো গিয়ে খারাপ, যেটা এভারেজ এন ভ্যালু 15 নিচে আসছে। তাহলে আমার এখানে আমার যে টেবিল আছে, সয়েল টাইপের যে টেবিল, সয়েল কোএফিসিয়েন্টের টেবিল, ওই টেবিল অনুযায়ী আমি এটা পাইতেছি 1.35। আর এফবি যেটা, সেটাকে আমি পাইতেছি হলো ওই একই টেবিলের নিচে আরেকটা টেবিল আছে, ওইটাতে পাইতেছি হলো 2.7। এই দুটো যদি নেই অটোমেটিকলি ও এখানে এসডিএস এবং এসডি1 এটা ক্যালকুলেট করে নিবে 2/3 এফ এ এস এস। তো এফ এর ভ্যালু আমরা অ্যাড করা, এস এস এর ভ্যালু অ্যাড করা, এসডি1 যেটা 2/3 এফ বি এস1। তো এফ বি এর ভ্যালু এখানে অ্যাড করা আছে, এস1 এর ভ্যালু অ্যাড করা আছে। ও অটোমেটিক্যালি ক্যালকুলেট কোএফিসিয়েন্ট এই 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 গুলো অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নিবে। তারপর আসি আমরা বিল্ডিং ফ্রেম সিস্টেম। যেহেতু আমাদের মাটি বললাম আমরা খারাপ এসডি, তাহলে দ্যাট মিনস আমাদের এটা হইতেছে হলো স্পেশাল। আমাদের তো বিল্ডিং ফ্রেমের আরেকটা হলো স্পেশাল বিল্ডিং মোমেন্ট ফ্রেম সিস্টেম, এসএমআরএফ। তো ওএমআরএফ হবে এসএস বিল্ড করলাম, ওই টেবিল থেকে আপনারা পেয়ে যাবেন। কন্ডিশনে যে আপনাদের হলো এটা ডিজাইন করতে হবে। সেখানে আমরা সেটা ভ্যালু কত ধরবো, আর ওই টেবিলটার নাম হলো প্যাটার্ন কি আছে। আপনি ওএমআরএফ এ করতেছেন, এসএমআরএফ এ করতেছেন না এই মডেল। নেট প্রবলেম করতেছে। অ্যামপ্লিফিকেশন সিডি যেটা, আপনারা যদি বলা আছে যদি 300 মানুষের বেশি কোনো ফ্লোরে থাকে তাহলে সেটাকে এটার উপরে বিল্ডিং এর ইম্পর্টেন্সটা অনেক ভ্যারি করে। এবং ওই সার্ভার প্রবলেম না আমাদের। দ্বিতলা একটা বিল্ডিং ডিজাইন করতেছেন, সেখানে হয়তো বা বড় স্যার কথা ক্লিয়ারলি আসতেছে না, প্রবলেমটা কি আমাদের করতেছে নাকি বুঝতেছি না হ্যাঁ স্যার। হ্যাঁ সেম, আমারও কথা সমস্যা হচ্ছে। আমিও তো মনে হয় স্যার ভাবছিলাম মানে যে মনে হয় কথা আমাদের। আসতেছে না। আমিও ভাবছি স্যার আমাদের প্রায় নেটের 5 সমস্যা। মতো করে আর কি এরকম প্রবলেম করছে যে কথা আসতেছে আবার চলে যাচ্ছে। আমারও সেম মানে আসতেছে। হ্যাঁ স্যার, প্রায় স্যার 5 মিনিট ধরে স্যার এমন হচ্ছে। আপনার ফ্যাক্টর থেকে শুরু করে একদম আসে নাই।
হ্যালো স্যার, কথা বলছেন আপনি? স্যারের মেবি নেট প্রবলেম হচ্ছে, কথা ক্লিয়ার বোঝা যায় না কিছুক্ষণ 4-5 মিনিট। হ্যাঁ, নেট প্রবলেম হয়তো বা। আমি আরো ভাবতেছি যে আমার নেটের সমস্যা। সেম সবাই ভাবতেছি। অকুপেন্সি কি বলা আছে? 2 নম্বর অকুপেন্সিতে বিএলবিসি তে বলা আছে যে 1, 3 আর 4-এর মধ্যে যেগুলো পড়ে নাই, পরে যদি কোনো বিল্ডিং বাকি থাকে সেগুলো সব 2 নম্বর। ঠিক আছে, মানে এটা মোটামুটি সব বিল্ডিং এর কথাই বলছে। আর 3 নম্বরে যে আমাদের এখানে ডিটেলসে বলা আছে, যদি 300 মানুষ হয়, বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার উইথ ডে কেয়ার ফ্যাসিলিটিস উইথ ক্যাপাসিটি গ্রেটার দেন 150। ডে কেয়ার হইলে, বাচ্চাদের ডে কেয়ার হইলে 150 মানুষ, 150 বাচ্চা হইলেই আপনার হলো গিয়ে এটা অকুপেন্সি ক্যাটাগরি বাইরে যায়। তো এভাবে করে বিএনপিসি তে আমাদের একটা 6.1.1 এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটা আপনারা পড়লে এই জিনিসটা আসলে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আহ আমি চেষ্টা করি, দাঁড়ান এখানে দেখি আমাদের কম্পিউটারের টেবিল আছে। তারপর আমরা ইউআই তে যাই। ইউআই তে যে সেম ভাবে আমরা এগুলো ঠিক করে দিব। এখানে যে এক্স ডিরেকশন গুলো সবগুলোকে আমরা উঠায় নিব। আবার 5% অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটি আমরা অ্যাড করে দিব, এটা অবশ্যই করতে হবে। তারপর হলো আমাদের এসএস এর ভ্যালু আমরা ওই সেম টেবিল থেকে 0.5, 0.2, আমরা এটা 2 সেকেন্ড করে দিলাম। আবার সেখানে এফ এড করে দিলাম 1.35, আর হলো 2.7, 5.5 ধরে দিলাম, এটা 1.25 প্রত্যেকটা বাড়ায় দিলাম। এবার এখানে দেখেন আমাদের টাইম পিরিয়ডের কথা বলা আছে। হ্যাঁ, টাইম পিরিয়ডে এখানে 3 ধরনের টাইম পিরিয়ডের কথা বলা আছে। একটা হলো গিয়া অ্যাপ্রক্সিমেট টাইম পিরিয়ডের কথা, যেটা আমাদের বিএনপিসি তে করতে বলা হয়েছে, এইভাবে অ্যাপ্রক্সিমেট দিয়ে করতে বলা হয়েছে। তো আমরা অ্যাপ্রক্সিমেটটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে ক্লিক করলে আমাদের বিল্ডিং এর হাইটের পার্সপেক্টিভে ও আমরা বলতেছে যে কখন কোনটা ইউজ করা লাগবে। ঠিক আছে, যদি আমার বিল্ডিং এ কোনো ধরনের শেয়ারওয়াল না থাকে, তাহলে যদি কলাম থাকে, তাহলে আমরা বলতেছে 0.8, যে এই নাম্বারটা, এই নাম্বারটা ইউজ করো। ঠিক আছে, এটা হলো সিটি আর এম, সিটি আর এম এর ভ্যালু। 0.9টা হলো এম। ঠিক আছে, এটা চাইলে আপনি হাতে ক্যালকুলেশন করতে পারেন, হাতে ক্যালকুলেশন করলে এই সেম রেজাল্টই বের হবে, এটা সূত্র দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাদের বিএলবিসি বলতেছে অ্যাপ্রক্সিমেটে ক্যালকুলেশন করো। তারপর আবার এক্সেটটাও চেঞ্জ করে দেয়। এখানে আমরা যেহেতু শেয়ার ওয়াল নাই আমাদের, তাহলে 0.016 আর এর ভ্যালু 0.9, এটাই আসবে। আর যদি শেয়ার ওয়াল থাকতো, শেয়ার ওয়াল থাকলে আমার হলো 0.02, আর এম এর ভ্যালু হলো, এটা হলো সিটি এর ভ্যালু, আর হলো এম এর ভ্যালু হলো 0.75। এটাও আমাদের বিএলবিসি তে একটা টেবিল আছে। আপনারা যদি আপওয়ার্কের যে অধ্যায়টা আছে, অধ্যায়টাতে যান, তাহলে আপনারা পাবেন হলো 6.2.20। ঠিক আছে, ভ্যালু অফ কোএফিসিয়েন্ট এন্ড এস্টিমেট অ্যাপ্রক্সিমেট পিরিয়ড। এই পেজে, এই ইসে যদি যান বিএনপিসি, তাহলে আপনারা এই জিনিসটা পাবেন, যে যদি শেয়ার ওয়াল থাকে, যদি শুধু কলাম থাকে, আর যদি আমি যেই ধরনের স্ট্রাকচার করতেছি এটা কোনোটার মধ্যে করতেছে না, তাহলে কখন কোনটা কি হবে সেই অনুযায়ী আমাদের এটা যদি ক্যালকুলেট করি, তাহলে এটা হলো সিটি এর ভ্যালু, আর 0.75 যেটা, সেটা হলো এম এর ভ্যালু। এম বলতে আমরা এখানে মাসের কথা বলতেছি। ওকে, সেটা আমরা সিলেক্ট করে দেব। স্যার এটা, উইদাউট শেয়ার ওয়াল কোনটা সিলেক্ট করতে বলছেন, যদি আরেকবার বলতেন। জি বুঝিনি আপনার কথাটা। 0.16। তারপর আমরা যাব হলো উইন্ডে যে আমরা উইন্ডের ভ্যালুগুলো তো বসাইলাম, এগুলো মনে দেখাইছিলাম। আর এখানে উইন্ডের একটা উইন্ড এক্সপোজার প্যারামিটার, এই প্যারামিটারে আমরা 2 ধরনের আছে। একটা হলো গিয়া ইউজার স্পেসিফিকেশন। এটা হলো গিয়া ইউজার স্পেসিফিকেশন যদি অনুযায়ী করে, তাহলে আপনার লিওয়ার্ড আর উইন্ডওয়ার্ড, এটার লোডটা, এটাকে আলাদাভাবে বিল্ডিং এর শেপ অনুযায়ী, লেন্থ উইডথ অনুযায়ী আমাদের হলো লিওয়ার্ড উইন্ডওয়ার্ডের কোন জায়গায় কোএফিসিয়েন্ট কত হবে সেটা ক্যালকুলেট করে বের করে নিতে হয়। আমাদের নতুন বেবিস যেটা আছে, সেটাতে আমাদের প্রোগ্রাম ক্যালকুলেটরটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতেছে। দ্যাটস ওয়াই আমরা এটা নরমালি প্রোগ্রাম ক্যালকুলেটর দিয়েই করি।
আর এখানে মডিফাই যেটা আছে, এখানে আপনি চাইলে লোডের কম্বিনেশন, যেমন এক্স এর জন্য যদি হয়, আমি এক্স ডিরেকশন ধরতেছি কোনটাকে, এই যে এক্স ডিরেকশন এটাকে, তার মানে আমি এটাকে ধরি 0 ডিগ্রি। আর যখন ওয়াই এর জন্য ক্যালকুলেশন করতেছি, তখন এটার মডিফাই এটাকে আমার করে দিতে হবে 90 ডিগ্রি, কারণ ওয়াই ডিরেকশন আমরা কোনটাকে ধরতেছি, আমরা যে ওয়াই ডিরেকশন ধরতেছি এটাকে, তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেই হিসেবে আমাদের এটাকে 90 ডিগ্রি করে দিতে হবে। এবার আসি এখানে নিচে ক্রিয়েট অল সেটস। তো নর্মালি একটা উইন্ড কয়টা ইসে কাজ করতে পারে, প্যারামিটারে কাজ করতে পারে সেটা দেখাবে। যখন এক্স ডিরেকশনে কোনো উইন্ড আসে, তখন সে আপনার অর্থোগোনাল ডিরেকশন বরাবর কাজ করে। এক্স পজিটিভ একটা ডিরেকশন, এক্স নেগেটিভ একটা ডিরেকশন, দুইটা ডিরেকশন। যখন এক্স পজিটিভ তখন অর্থোগোনাল ডিরেকশন লেগে ওয়াই ডিরেকশন বরাবর। আবার এক্স যখন নেগেটিভ তখন হলে গিয়া এটা অর্থোগোনাল ডিরেকশন বরাবর হলে গিয়া আপনার ওয়াই বরাবর। আর ওয়াই এর ক্ষেত্রে এক্স বরাবর। তো দ্যাটস ওয়াই প্রতিটা উইন্ডের কেসের জন্য আমার হলো 4টা করে কেস তৈরি হয়। ঠিক আছে, তো আমরা কি যেটা করবো সেটা হলো আমরা ক্রিয়েট অল সেট, আমরা অল সেটের জন্যই করবো, প্রতিটা কন্ডিশনের জন্য করবো। যদি আপনি এখানে একটা দুইটা করে দেন, এখানে সিলেক্ট করা যায়, আপনি চাইলে একটা করে দিতে পারেন, দুইটা করে দিতে পারেন। কিন্তু একটা দুইটা করলে এগুলা আপনার বিএনপিসি আপনার অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, যেহেতু বিএনপিসি অ্যাকসেপ্ট করতেছে না, বাংলাদেশ ন্যাশনাল কোড অ্যাকসেপ্ট করতেছে না আর কি আমাদেরকে। বাংলাদেশ ন্যাশনাল কোড আমাদেরকে বলতেছে ক্রিয়েট অল সেট, সবগুলা সেটের জন্যই তুমি এটা কন্ট্রিবিউশন নাও। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ক্রিয়েট অল সেট দিয়ে এটা প্র্যাকটিস করবো। 2020-এর বিএনপিসি আসার আগে আগে এটা একটা করে ডিরেকশন নিয়ে কাজ করা হতো। তখন আমাদের ইউবিসি 97-এ বা 94-এর সাথে মিলতো এসএর যে কোডটা আমরা কপি করছিল 2006 সালে। তো ওই কোড অনুযায়ী দেখা যেত যে আমাদের ইউবিসি 94 অনুযায়ী করলে আমাদের একটা করে ডিরেকশন নিয়ে কাজ করলে আমাদের হয়ে যেত, ওটা অ্যাকসেপ্টেবল। বাট নতুন বিএনপিসি তে এটা সুযোগ নেই। তো আমরা মোটামুটি আমাদের ড্র করা হয়ে গেছে ইটেপসে। দেন আমাদের প্যারামিটার গুলো মোটামুটি সবগুলো দেওয়া হয়ে গেছে, উইন্ডের জন্য দেওয়া হয়েছে, আমাদের মাসুল দেওয়া হয়েছে, পিডালটা দেওয়া হয়েছে, সবগুলোই দেওয়া হয়েছে। এরপর আমাদের আরেকটা বড় ইম্পর্টেন্ট কাজ হলো, যখন আমরা স্ল্যাব করব, স্ল্যাবের উইন্ডের কন্ট্রিবিউশন তখনই নিবে যখন আপনি তার মধ্যে ডায়াফ্রাম দিবেন। ডায়াফ্রাম যতক্ষণ পর্যন্ত আপনি না অ্যাসাইন না করবেন মডেলে, ততক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিং এর স্ল্যাব গুলা উইন্ডের কোনো প্রকার কন্ট্রিবিউশন দিবে না। ঠিক আছে, তো সচরাচর যেহেতু এখানে ডায়াফ্রামে আমরা ঢুকলাম, এটাকে পাবেন আপনি ডিফাইনে যাবেন, ডিফাইনে গেলে এখানে একটা অপশন আছে ডায়াফ্রাম। তো আপনার ডায়াফ্রামে যাব, ডায়াফ্রামে গিয়ে এখানে মডিফাই দিব বা অ্যাড নিউ ডায়াফ্রাম দিব, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। এখানেও দুটো অপশন আছে, একটা হলো গিয়া রিজিড আর একটা হলো সেমি রিজিড। যেহেতু নর্মালি আমাদের আরসিসি বিল্ডিং গুলোর প্র্যাকটিসটা হলো চারিদিকে সাপোর্ট থাকে, তো এটাকে আমরা ধরে নিতেছি এটা রিজিড। ঠিক আছে, এটাকে আমরা রিজিড ধরে নিতেছি, এবং রিজিড কখন হবে সেমি রিজিড কখন হবে এটার জন্য স্লাইডে একটা ক্যালকুলেশন আছে। বাট সচরাচর ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজিড হয় বাংলাদেশ, মানে যদি ফিক্স সাপোর্ট হয়। আমরা তো বিম সাপটাই বেশি দিই আরসিসি বিল্ডিং এ, তো সেই ক্ষেত্রে এটা আমরা রিজিড ধরতে পারি। সেমি রিজিড হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। তারপর আমরা কি করব, এই স্ল্যাব গুলাকে সিলেক্ট করবো। আচ্ছা, এটা যদি ফ্ল্যাট প্লেট স্ল্যাব হতো সেক্ষেত্রে কি সেমি রিজিড ইউজ করতাম? ইয়েস, ইয়েস, সেই ক্ষেত্রে আমরা সেমি রিজিড আনতাম। বাট সেই ক্ষেত্রে আবার যে পেরিফেরি বরাবর অনেকে বিম দিয়ে দেয়, ফুল তো ফ্ল্যাট রাখে না। ঠিক সেক্ষেত্রে আছে, যদি আবার পেরিফেরি বরাবর বিম দিয়ে দেয় তখন আবার আপনার রিজিড ধরতে হবে। যদি আবার পেরিফেরি বরাবর বিম নাই থাকে তখন আপনি সেমি রিজিড ধরা লাগবে। আচ্ছা, ওকে, দেন আমরা এটাকে আমরা কি বলে ডায়াফ্রামটা অ্যাড করবো। ডায়াফ্রামটা অ্যাড করার জন্য আমরা এটাতে অল স্টোরে দিয়ে নিলাম, একসাথে সবগুলো ফ্লোরে ডায়াফ্রাম দিয়ে দিলাম, যেহেতু আমাদের 3D ভিউটা দেখা যেতেছে। ওকে, আপনারা আপনাদের সবগুলো স্ল্যাব খালি যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাসাইন আমরা যাব শেলে। ঠিক আছে, যেটা শেলের ব্যাপার সেটা সব কিছু আমরা শেলেই খুঁজে পাবো। এখানে পাইলাম আমরা ডায়াফ্রাম।
এবার ডায়াফ্রাম যেটা আপনি সিলেক্ট করছেন সেটা আপনি ডায়াফ্রাম দিয়ে দিলেন। পারছি। আল্লাহ, আমি কই গেছি গা? এই পর্যন্ত বের করতে পারছি। হ্যাঁ, এটা তো বের করে আমি ম্যাক্সিমাম 3 হ্যাঁ টাইমস এটা বললাম। মিউট করো জাহাঙ্গীর, মিউট করো আর 72 মিউট করো। ওকে, এভাবে করে আমরা ডায়াফ্রামটা অ্যাড করে নিব। হ্যাঁ, ডায়াফ্রাম অ্যাড না করা পর্যন্ত ইটেলস আপনার যে উইন্ডের লোডগুলো দিচ্ছেন এটার কন্ট্রিবিউশনটা নিবেই না। যতক্ষণ পর্যন্ত আপনি ডায়াফ্রাম না দিবেন ততক্ষণ পর্যন্ত কন্ট্রিবিউশন নিবে না। ঠিক আছে, কারণ আমরা উইন্ডের প্রেশারের ম্যাথ তো মনে করছেন আপনারা, উইন্ডে লিওয়ার্ডে কিভাবে কাজ করে, আপওয়ার্ডে কিভাবে কাজ করে, উইন্ডওয়ার্ডে কিভাবে কাজ করে, এই কন্ট্রিবিউশনটা আমরা একটা হলো হাতে হাতে আমরা ক্যালকুলেট করে করে দিলাম। আপনারা ক্যান্টিলিভার মেথড, পোর্টার মেথডের ম্যাথ করে আসেন না SM1 এ? তো ওইখানে কিন্তু আমরা যে লোডগুলো লেটার লোডের কথা বলতেছি, ওই লোডের ম্যাথমেটিক্যাল সলভ হলো ক্যান্টিলিভার পোর্টার মেথড গুলো ফ্রেমের জন্য। তো এটা তো আমাদের ফ্রেম বিল্ডিং। তো ওই লোড গুলো মেনলি ওই প্যাটার্নে ওই ম্যাথমেটিক্যাল টার্মেই সলভ করা হয়। তো এটা যদি আমি ডায়াফ্রাম না দেই তাহলে ও হলো কি লোডের কন্ট্রিবিউশন গুলো নেয় না। যদি ডায়াফ্রাম সারা করতে হয় তাহলে আপনাদের প্রতিটা ফ্রেম ধরে 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 আপনার লোড গুলো অ্যাসাইন করে তারপর দিতে হবে। ঠিক আছে, যেহেতু এই টেস্ট আমাদের ফ্যাসিলিটিসটা আছে, ডায়াফ্রাম দিলে অটোমেটিক লোড ক্যালকুলেট করে ও ওর মতো করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, সেহেতু আমরা ডায়াফ্রাম দিয়েই করবো। কারণ ওইভাবে লোড ক্যালকুলেট করে দেওয়া অনেক বেশি টাইম কনজিউমিং। স্যার ডায়াফ্রাম কি সিঁড়ির ল্যান্ডিং এও দিতে হবে? না, সিঁড়ি ল্যান্ডিং এ যে কোনো ধরনের ল্যান্ডিং বলতে ফ্লোর লেভেলের ল্যান্ডিং যেটা সেটাতে আপনি দিবেন, বাট মেজারমেন্ট ফ্লোর, তারপর লাগে ইনক্লাইন স্ল্যাব, এই ধরনের কোনো মেম্বারে ডায়াফ্রাম দিলে ডায়াফ্রাম নেয় না। ঠিক আছে, আমি বলতেছি যে বাতাসটা যখন ঢুকতেছে, আপনারা এখানে কেমন আঁকবো, আমি শেয়ার করছি শুধু, আঁকা গেলে ভালো হতো। যাই হোক, বাতাসটা যখন বিল্ডিং এর ভিতরে ঢুকতেছে তখন বাতাসটা উপরের দিকে প্রেসার দিতেছে, উপরে ছাদের দিকে, উপরে ছাদের প্রেসার দিতেছে, নিচেরটা নিচের দিকে প্রেসার দিতেছে, ওয়ালে প্রেসার দিতেছে। তো এই প্রেসার গুলা ডিস্ট্রিবিউটেড হয়ে হয়ে আমার বিম কলমের মাধ্যমে শেয়ার হয়ে হয়ে সব পুরো বিল্ডিং এ ছড়াইতেছে। কিন্তু ডায়াফ্রামের যে ব্যাপারটা, ইনক্লাইন কোনো মেম্বার ডায়াফ্রাম দিল, এটা সাবটান ইনক্লাইন মেম্বার ডায়াফ্রাম দিবে না। আর যদি আমরা কি বলে লেভেল, ধরুন কথা কথা সিঁড়ির দুইটা ল্যান্ডিং থাকে না, একটা তো আমার ফ্লোর লেভেল ল্যান্ডিং আর একটা হলো ল্যান্ডিং লেভেল ল্যান্ডিং, তাই না? আমরা যদি এই মডেলের সিঁড়ি ল্যান্ডিংটা আঁকি নাই বা সিঁড়ি দেই নাই, বাট যখন যদি ল্যান্ডিং থাকে আলাদা লেভেলে ডায়াফ্রাম না করাটা উত্তম। ঠিক আছে, তখন আমরা সিঁড়ির মডেলটা আঁকবো নেক্সট, হয়তো বা নেক্সট অন্য কোনো ক্লাসে, তখন আমি এটা দেখাবো ডায়াফ্রাম সিঁড়িতে কেন দিবেন না। ফ্লোর লেভেলে যে ল্যান্ডিংটা পাইতেছেন আপনি সেখানে অবশ্যই দিবেন, বাট ল্যান্ডিং লেভেলে যে ল্যান্ডিং সেখানে ডায়াফ্রাম দিবেন না। যদি সিঁড়ি সিঁড়ির মতো করে আঁকি তাহলে ইনক্লাইন শেল মেম্বার হয়ে যাবে, ইনক্লাইন শেল মেম্বার ডায়াফ্রাম আপনি দিলেও নিবে না। ঠিক আছে, শুধুমাত্র একদম ফ্লোর লেভেলে যেগুলো আছে, স্ল্যাবগুলো আছে, সেগুলোতে ডায়াফ্রাম দেবেন। তো ডায়াফ্রাম কি সমস্ত ফ্লোর জন্য একটাই হবে নাকি ফ্লোর ওয়াইজ আলাদা আলাদা ডায়াফ্রাম করতে হবে? পার ফ্লোরে একটা করে দিতে পারেন। যদি বিল্ডিং ভাঙা ভাঙা দুইটা টাওয়ার হয় তখন দুইটা হবে। ধরেন আমাদের এই যে ইটেপসে এখানে একটা টাওয়ার, এখানে কপি করে আরেকটা পাশাপাশি টাওয়ার হলো, দুইটা টাওয়ার লিঙ্ক ব্রিজ দিয়ে অ্যাড করা, আপনার দুটো বিল্ডিং একসাথে ডিজাইন করতেছেন, করা লাগছে এরকম। তো তখন আলাদা আলাদা বিল্ডিং, আলাদা আলাদা মানে বিল্ডিং যদি আপনি বলতেছি এক লিঙ্ক ব্রিজ দিয়ে অ্যাড করে দিচ্ছি, বাট ডায়াফ্রাম তো তখন আমরা দুইটা দিই, না, আমি ইন্ডিভিজুয়ালি আমি আমি বলতে এটার চাইছি জন্য যে আলাদা টাওয়ার কনসিডারেশন করছি। প্রতিটা ফ্লোরের জন্য আলাদা আলাদা ডায়াফ্রাম করতে হবে নাকি সমস্ত ফ্লোরের জন্য একটা ডায়াফ্রাম হবে? একটাই একটাই এনাফ, আচ্ছা। একটা এনাফ। বাট আপনারা এরকম অনেক বিল্ডিং দেখছেন না যেটা একটা বিল্ডিং এর দুইটা সিঁড়ি বা চারটা সিঁড়ি হ্যাঁ। পাইছেন? তো চারটা সিঁড়ি যদি হয়, এখন আপনি চিন্তা করেন আপনি সিঁড়ি করে ডায়াফ্রাম করবেন। আমি ধরে নেই এটা কি, এই মডেলে আমরা অ্যাড করে দিই। আমরা আরেকটা ফ্লোর অ্যাড করে দিই, হ্যাঁ, বা একটা সিঁড়ি করে অ্যাড করে দিই। ধরে নিলাম আমার এই চারটা মাথায় আমি ধরে নিলাম এটা আমার একটা সিঁড়ি ঘর। হ্যাঁ, এই সিঁড়ি ঘরে এখন আপনি যদি এখানে ডায়াফ্রাম অ্যাড করেন
সবগুলোতে একটা সিঙ্গেল ডায়াফ্রাম এড করেন, তাহলে কি হবে, এই ডায়াফ্রামটা মাঝখানে চলে আসবে। ঠিক আছে, মাঝখানের সাথে তার আসলে কোনো লিঙ্ক নেই, কারণ আপনি এখানে বিম স্ল্যাব কিছুই দেননি। তো এরকম ক্ষেত্রে আপনার চারটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ডায়াফ্রাম এড করেন। ঠিক আছে, এটাতে D1 দিলে, এটা D2 দিলে দিতে হবে, এটাকে 3 দিতে হবে, এটাকে 4 দিতে হবে। যেহেতু কানেকশন নেই, আমার বিম স্ল্যাবের কোনো কানেকশন আছে এই একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ারের, যেহেতু কানেকশন নাই, সেহেতু আমাদের এগুলাকে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল দিতে হবে। যদি একসাথে দেন তাহলে পুরোটার জন্য একসাথে চলে আসবে। হ্যাঁ, আমি আপনাকে দেখাই। আমি এটাকে ধরলাম D1 দিলাম। এই সবগুলোকে যে, এটা আমাদের আগে যেহেতু ফ্লোর কাইটা করছি, এটা আমাদের আগে D1 ছিল। এই যে, যদি আমি একটা ডায়াফ্রাম দিই তাহলে আমাদের এই ডায়াফ্রামের সেন্টার চলে আসে মাঝে, কিন্তু আপনার স্ল্যাবের সেন্টার তো মাঝে না। আপনার এটা তো ওপেন, এখানে তো আর উইন্ড আপনার কোনোভাবে আটকাবে না, এখানে তো উইন্ড আপনার পাস করে চলে যাবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ডায়াফ্রাম দেব। ঠিক আছে, যেমন এটা সাইড দিচ্ছে কিন্তু, হ্যাঁ, খেয়াল করছেন ডায়াফ্রামের সেন্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর এরকম করে আরো ডায়াফ্রাম অ্যাড করবো, আমরা আরো ডায়াফ্রাম দিব। ডায়াফ্রাম 3 অ্যাড করলাম। দিছিলাম। ঠিক আছে, যখন আমাদের এটা, যদি আমি একটা ডায়াফ্রাম দিতাম তাহলে আমার এটা সেন্টারে চলে আসতো। যেহেতু আমাদের আলাদা আলাদা টাওয়ার আছে, এই ওয়াটার এটা হলো ওই সিঁড়িঘর, ওই চিলে কোঠাটা, সিঁড়িঘরের ওই চিলে কোঠাটা ধরি, তাহলে এরকম সিঁড়িঘরের চিলে কোঠা অথবা ওয়াটার রিজার্ভার এগুলো থাকতে পারে। যদি এগুলো থাকে তাহলে আমরা ইন্ডিভিজুয়াল ধানুষের মুভিটা আইছি রে। ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ডায়াফ্রাম অ্যাড করবো। ওকে, মুভি তো স্যার যদি আমি হচ্ছে একটা ডায়াফ্রাম দিছি ভুল করে, ওটা যদি আমি ডিলিট করতে চাই সেক্ষেত্রে কিভাবে ডিলিট করব? আপনি ডায়াফ্রাম দিছেন, আপনি ডিলিট করতে চাইতেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমি যে সিলেক্ট করলাম, এরকম সিলেক্ট করবো, অ্যাসাইন, শেলে যাব, শেলে যে ডায়াফ্রাম যাব, ডায়াফ্রামের যে এখানে নাম একদম উপরে দেখেন অপশন আছে নাম, নাম অ্যাপ্লাই করে দিব। এই যে ডায়াফ্রাম সাইডে দিছে, আমি যদি এবার সবগুলা স্লাবটা সিলেক্ট করি, ওই সবগুলা স্লাবই সাইডে দিবে। ঠিক আছে, জাস্ট নাম সিলেক্ট করে দিতে হবে, নাম সিলেক্ট করে দিলেই ও সবগুলা স্লাব সাইডে দিবে। ওকে, আমাদের ডায়াফ্রামও হয়ে গেল। তাহলে আমাদের লোড কম্বিনেশন হয়েছে, পিডালটা হয়েছে, মাস সোর্স হয়েছে, ডায়াফ্রাম হয়েছে। এইবার এই বিল্ডিংটা মোটামুটি আমাদের রান দেওয়ার জন্য ক্যাপাবল হয়ে গেছে। হ্যাঁ, আমরা মোটামুটি বাকি ফ্যাক্টর গুলো সবই এমবিসি অনুযায়ী বসেছি। স্যার আজকে তো স্যার অনেক হয়ে গেছে স্যার। হ্যাঁ, আমরা আজকে এটা ক্লোজ করে দিব, আমরা প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ স্যার। ওকে, এটার পরেই আমাদের মোটামুটি অ্যানালাইসিসের যে বেসিক কনসিডারেশন আছে, বেসিক কনসিডারেশন গুলো আমরা হয়ে গেলে আমরা মোটামুটি রান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এরপর আমরা রান দিব কোনো বিল্ডিং, বিল্ডিং রান দেওয়ার পর আমাদের সর্বপ্রথম কাজ, আমি একটা অ্যানালাইসিস মেরে দিই, চেক করে দিই। ও, এর মধ্যে আরেকটা কাজ বাকি আছে, দেখে দিই। এখানে আমরা আরেকটা কাজ বাকি রেখে আসছি, সেটা হলো
যখন আপনারা কোনো মডেল করবেন, হ্যাঁ, মডেল শেষে এখানে দেখেন একটা অ্যানালাইজ একটা অপশন আছে। অ্যানালাইজ অপশনে ক্লিক করে আমাদের মডেল চেক একটা অপশন আছে, হ্যাঁ। তো এখানে টলারেন্সের লেভেল বলা আছে 0.01 অথবা 2.5 mm। আপনি যেই সেই চান, এটা টলারেন্স লেভেল হলো 0.1 ইঞ্চি অথবা 2.5 mm। এরপর এটা আমরা সবগুলো সিলেক্ট করব। এখানে কিছু অপশন আছে, লাইক জয়েন্ট টলারেন্স গুলা, স্ল্যাবের টলারেন্স লেভেল, ফ্রেমের টলারেন্স লেভেল, এটা কোনটা কতটুকু কাছে আসতে পারবো না, এগুলো বিভিন্ন ধরনের কনসিডারেশন আছে। জাস্ট ওকে দেখুন এখানে। এটা কেন দিলাম, এটা তো যদি আমার মডেলে কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ও আমার দেখাবে যে ইরর আসতেছে, হ্যাঁ। যেমন আমার মডেলে আপাতত কোনো প্রকার ইরর নাই। আমি এখন কি করব, এরকমটা আপনাদের সাথে হইতে পারে, তাড়াহুড়া করে আমরা কোনো কাজ করতেছি, স্ল্যাবটা এখানে ছাড়তে যায় একটু উপরে পড়ে গেছে। আমার এখানে আরেকটা পয়েন্ট নাই, দেখি যে একটু উপরে পড়ে গেল, হ্যাঁ। এই যে দেখেন একটা আরেকটার উপর ওভারল্যাপ করলো। এবার যদি আমি এটাকে অ্যানালাইজ দেই, ও ওয়ার্নিং, এটা তো এটার উপর পড়ে গেছে, তারপরে ওয়ার্নিং দেখাইতেছে না মডেল। আচ্ছা, স্যার, স্যার আপনি করছেন তো এই জন্য স্যার ওলা ওয়ার্নিং দেখায় না, কিন্তু আমরা করলে স্যার মানে ঠিকভাবে করলে ওই জন্য স্যার আর কি ওয়ার্নিং দেখাই। না, সচরাচর ছোট ছোট বিল্ডিং তো, যখনই সফটওয়্যার গুলা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা পাইছি, যখনই অনেক বড় কোনো কাজ করতে যাই তখন হলো গিয়া, এবং শেয়ার ওয়ার্ল্ডে অনেক ঝামেলা থাকে, অনেক কাটাকাটি থাকে, তখন এই ধরনের ইরর গুলো একটু বেশি দেখায়। ছোট কাজে সচরাচর ইরর কম আসে, ওদের জন্য ক্যালকুলেট করা সহজ হয় তো। যাই হোক, আমার ইরর দেখাইতেছি কিনা, যদি ইরর আসে তাহলে ও আপনাকে দেখাবে যে এই বিমটা আপনার লগে একটা ক্লোজ হয়ে গেছে, বা এই বিমটা একটা বিম আরেকটা বিমের উপর ওভারল্যাপ হয়ে গেছে, এই ধরনের ছোটখাটো ইরর ও দেখাবে। ধরে নিই আমরা এরকমও করতে পারি, এটাকে একটু বাড়ায় দিই তো, দেখি ইরর দেখায় কিনা। এই যে দেখেন, আমার এখানে এখানে ইরর আসতেছে, আমি বিমটাকে এই বিমের উপর ওভারল্যাপ করে দিচ্ছি। এখন আমরা বলতেছে থার্ড ফ্লোর, এই যেটা থার্ড ফ্লোরে ছিলাম আমরা, থার্ড ফ্লোরে B25 এবং B20 আর ওভারল্যাপিং ইচ আদার। ওভারল্যাপ কতটুকু করতেছে, 240 ইঞ্চি, মানে আমাদের পুরো বিমটার সাইজই, হ্যাঁ। চেক সিলেক্টেড অপশন। এবার আমাদের কি করতে হবে, আমাদের এবার সর্বপ্রথম কাজ কি, আমার বলে দিছে কোন ফ্লোরে কি জিনিস, আমার বলতেছে B25, বি মানে বিম, ঠিক আছে, বি বিম। আচ্ছা, এবার আমার সর্বপ্রথম এটা আমার খুঁজে বের করতে হবে এই বিমটা। এখন এই বিমটা কিভাবে দেখলে বোঝা যায়, খুঁজে বের করা সম্ভব? সম্ভব না। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা যাবো যে টুলসে যাবো আমরা। আমরা টুলসে যে এখানে দেখেন লেভেল একটা অপশন আছে। আমার বিম মানে কি ফ্রেমের মধ্যে পড়ছে, যেহেতু ফ্রেমের মধ্যে পড়ছে লেভেল যাবো। লেভেলে গেলে আমাদের এই যে বিমের নাম্বার চলে আসবে, B1 B2 B3 B15 B20 এই যে এটা হলো B25। তো আমাদের বলতেছে B20 আর B25 ওভারল্যাপ হয়েছে। কোথায় ওভারল্যাপ হয়েছে, কত ওভারল্যাপ, 240, 20 ফিট এখানে ওভারল্যাপ হয়েছে। দ্যাট মিনস এই যে ওই বিমটা, যে বিমটা আমি টাইনা দিছিলাম মাথা পর্যন্ত, এই সিলেক্ট হয়েছে তো, BIM 25। হ্যাঁ। জাস্ট আপনি এই যে আমি সিলেক্ট করে এটাকে সরাই নিয়ে আসলাম, এটা দিতে আরো হয়ে গেল। ক্লাস এবার আবার রান দিবেন। মানে আপনাদের মিস্টেক হইলে এই ধরনের ভালো মিস্টেক হইতে পারে, হ্যাঁ। সচরাচর এটা হয়, সবারই প্রথম দিকে হয়। প্রফেশনাল ভাবে শিখে না তো সমস্যা নেই। মানে এটা দেখলে অনেকে প্যানিক হয়ে যায় যে প্রফেশনালি আমার উনি একটা শিখে না তো, ওয়ার্নিং কেন আসতেছে। এই বিষয়গুলো দেখানো তেমন দরকার। বড় কোনো ইস্যু না, এগুলো ধরে ধরে ঠিক করা যায়। সফটওয়্যার এই যে আমার ওয়ার্নিংটা চলে গেছে, ঠিক আছে। এটা স্ল্যাবের জন্য হতে শুধু পারে। সফটওয়্যার শিখে কি করবে? স্ল্যাবে একটা কমন রোগও আছে ইন্টারসে, সেটা হলো খুব দেখা যায়, বলে যে দুইটা স্ল্যাব খুব ক্লোজ হয়ে গেছে। তো এই ধরনের যদি থাকে, ইরোড থাকে, ওয়ার্নিং থাকে, তাহলে যেটা করা লাগে আলটিমেটলি স্ল্যাব টাইনা টুনা ঠিক করা যায় না, মাঝে মাঝে যায়, গেলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি টাইনা টুনা ঠিক করার চেষ্টা করছেন বাট হইতেছে না, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ওই স্ল্যাবটা একবারে ডিলিট করে দিন, ডিলিট করে দিয়ে আবার নতুন করে স্ল্যাবটা অ্যাসাইন করবেন।
তাহলে আই থিঙ্ক ওই টানাটানি করে মিলানোর চেয়ে ফার্স্ট হবে যদি আপনি নতুন করে অ্যাসাইন করেন। ঠিক আছে। এরপর আমাদের আরেকটা কাজ বাকি আছে, আমরা এবার সবগুলা স্ল্যাব রে আমরা সিলেক্ট করবো। হ্যাঁ, আমি আমার অলরেডি সিলেক্ট করে নিলাম, আমরা সবগুলা স্ল্যাবকে সিলেক্ট করবো। যত বিশেষ করে যত শেল মেম্বার আছে, শেল মেম্বার গুলো আমার কি করা লাগে, ম্যাশ করে দিতে হয়। তো অ্যাসাইন শেল, এগুলো হলো আমার স্ল্যাব, ফ্লোর অটোমেশন। ফ্লোর অটোমেশন দেবো আমার এখানে, এটা ডিফল্টে দেওয়া আছে। ঠিক আছে। এবার অটোমেশনটা কেন করি, ম্যাশ করা মানে ছোট ছোট করে ভাগ করে দেওয়া, ভাঙা দেওয়া। আর ছোট ছোট করে ভাগ করে দিলে কি হয়, আমরা যেটা ক্যালকুলেট করি, শেয়ার বিল্ডিং এর মাধ্যমে লোড গুলো শেয়ার হইতেছে। হ্যাঁ, তো এই যে শেয়ার ডিস্ট্রিবিউশনটা ভালো হয়। আর এটা ভাইয়া দিলে আমাদের রেজাল্ট গুলো একটু একুরেসি বাড়ে। ঠিক আছে, ভাইয়া যদি না দেন রেজাল্টের একুরেসিটা একটু খারাপ থাকে, যদি আমরা ভাইয়া দিই রেজাল্টের একুরেসি বাড়ে। দ্যাটস ওয়াই আমরা এটাকে ভেঙে দিই। এবার কতটুকু ভাঙবেন আপনি, যা ইচ্ছা এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ভাঙতে পারেন, 1 ফিট 1 ফিট করে ভাঙতে পারেন, 3 ফিট 3 ফিট করে ভাঙতে পারেন, 4 ফিট 4 ফিট ভাঙতে পারেন, 5 ফিট 5 ফিট, হোয়াটএভার যা ইচ্ছা আপনার সেই অনুযায়ী ভাঙতে পারেন। তবে আপনাকে এমন ভাবে স্ল্যাবকে, যখন ইটের লিমিটেশন আছে, আমরা যদি স্ল্যাবকে অনেক ধরেন 1 ইঞ্চি যদি ভাঙিয়ে দিই, ঠিক আছে, অনেক বেশি ছোট ছোট করে ভাঙি, তাহলে আমাদের ইটের কি করে, ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম নেয়। ঠিক আছে। আবার যদি অনেক বড় করে ভাগি, তাহলে আমাদের এই লোড ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হয় না। তো আমরা কি করবো, মাঝামাঝি এরকম কিছু একটা নিব, যেটাতে আমাদের কি বলে, যেন আমাদের টাইমও কম লাগে, আবার লোড ডিস্ট্রিবিউশনটা ভালো হয়। তো সচরাচর আমরা 4 ইঞ্চি 3 ইঞ্চি, 4 ফিট 3 ফিট 2 ফিট, ম্যাক্স 1 ফিট। ঠিক আছে। যদি একদম 1 ফিট তাও দিই, যদি কার্ভ টার্ভ আপনার শেপের স্ল্যাব থাকে তাই, আদারওয়াইজ আমরা 1 ফিট দিই না। সচরাচর এরকম টিপিক্যাল স্ল্যাব থাকলে আমরা 3 ফিট বা 4 ফিট বা 2 ফিট এরকম দিয়ে কাজ করি। স্ল্যাবে যত বেশি ম্যাশ ছোট করবেন তত বেশি টাইম লাগবে। ঠিক আছে। ছোট বিল্ডিং এর ক্ষেত্রে করা যায়, ছোট বিল্ডিং এর ক্ষেত্রে 12 ইঞ্চি দেওয়ার কোনো ব্যাপার না, কারণ এটা নিজেই ছোট, ক্যালকুলেশন বেশি নেই। বাট বড় বিল্ডিং এর ক্ষেত্রে প্রচুর টাইম লেগে যায়। আর যখন আপনারা ম্যাশ করে দিবেন, যে এরকম কিকারের মতো চলে আসবে, দেখাবে। আপনি চাইলে এখানে চাইলে যে শেল অ্যানালাইসিস ম্যাশ, এই যে ম্যাশ আমরা করছি, এই যে আমরা যে ম্যাশটা করছি, হ্যাঁ, স্ল্যাবটা যে 12 ইঞ্চি। শেয়ার ওয়ালও কি একসাথে ম্যাচ করতে হবে? জি, শেয়ার ওয়ালও কি একসাথে ম্যাচ করতে হবে যদি শেয়ার ওয়াল থাকতো? ইয়েস, যদি শেয়ারওয়াল থাকতো শেয়ারওয়ালকেও ম্যাশ করা লাগে। মানে আমি বলতেছি, যদি ম্যাশ না করেন তাহলে রেজাল্ট খারাপ লাগবে, এই ব্যাপারটা এরকম না। যদি ম্যাশ করেন আপনার রেজাল্টটা ভালো আসে, তো আপনি তো অবভিয়াসলি ডিজাইন করতেছেন ভালো রেজাল্টের আসে। তো রেজাল্টটা যদি ভালো আসে তাহলে তো আমাদের ম্যাশ করা উচিত। ঠিক আছে। আর শেয়ারওয়ালের ম্যাচটাও একইভাবে করা যায়। এই অ্যাসাইনে যাবেন, অ্যাসাইনে যে সেলে ক্লিক করবেন, সেলে ক্লিক করলে এখানে ফ্লোর অটোমেশ, এটা নিচে আছে ওয়াল অটোমেশ। ওয়াল অটোমেশে ক্লিক করবেন, এখানে আমরা অটো রেক্টেঙ্গুলার মেশ। এখানে আপনি চাইলে দিতে পারেন কয়টা করে মেশ করবেন, হাতে দেওয়াটা অনেক বেশি টাইম কনজিউমিং, অনেক টাইম লাগে, দ্যাটস আমরা হাতে দিই না। আমরা যেটা করি, আমরা অটো অটো রেক্টেঙ্গুলার মেশ করে দিই। ঠিক আছে। স্ল্যাবে হলে জাস্ট মেশের স্পেসটা লিখে দিই, আর ওয়ালের ক্ষেত্রে আমরা অটো দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে দেন রান করি। ওকে, আচ্ছা, আমরা
আপনাদেরকে আমি আজকে মঞ্জু ভাইয়ের কাছে একটা আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে দিব, ছোটখাটো একটা বিল্ডিং এর ড্রয়িং দিয়ে দিব। আপনাদেরকে নেক্সট ক্লাসে আপনারা ওই বিল্ডিংটা তুলবেন। ওই বিল্ডিংটা তুলে দেন হলো আপনারা প্রপারলি, মানে জাস্ট আমরা তো রান পর্যন্ত করছি, এই রান পর্যন্ত আপনারা যান, লোড কম্বিনেশন গুলো দিবেন, বিল্ডিংটা ড্র করবেন। ঠিক আছে, বিল্ডিংটা ড্র করার পরে লোড গুলো অ্যাসাইন করবেন, লাইভ লোড গুলা। আর লাইভ লোড অ্যাসাইন করতে গেলে আপনি হয়তো বা যে বিএলপিসিটা একটু, যদি বই থাকে তো ভালো, আর যদি না থাকে অনলাইন পেজে ডাউনলোড করে নিন, অনলাইনে আছে। ডাউনলোড করে আপনি লোডের অধ্যায়টা যাবেন, লোডের অধ্যায়তে যে ওইখানে যেহেতু আর্কিটেকচার ড্রয়িং দিব, আমার ওখানে ফ্লোর প্ল্যানে বলা থাকবে রেসিডেন্সিয়াল বিল্ডিং বা যে কোনো বিল্ডিং বলা থাকবে, কোন রুম কোন পারপাস ইউজ হইতেছে, কোনোটা স্টোরেজ, কোনোটা লিভিং, কোনোটা অফিস, সেই অনুযায়ী আপনারা প্রপারলি লোড দিবেন। ঠিক আছে, তখন দেখা যাবে যে এরকম মাঝে যে একটা স্ল্যাবের স্প্যানের মাঝে এখানে হয়তো বা দুইটা রুম আছে, দুইটা রুম হলে এখানে একটা ওয়াল থাকবে, বাথরুম থাকবে, বাথরুমের জন্য আলাদা করে সেপারেটেড করে ওয়াল থাকবে। ওই ওয়াল লোড, যেগুলোকে আমরা এসডিএল লোড করতেছি, সুপার ইম্পোজড লোড, ওই ওয়াল লোড গুলো দিয়ে প্রপারলি একটা মডেল আপনারা নেক্সট উইকে করবেন। ওই মডেলটা করার পর আমরা অ্যানালাইসিস পার্টে আমরা যাব। ঠিক আছে স্যার। ওকে, আপনাদের আমি এটা আপনাদেরকে পাঠিয়ে দেবো, হলো মঞ্জু ভাইয়ের কাছে আমি দিয়ে দেবো, আপনারা একটু মঞ্জু ভাইয়ের কাছে এটা একটু কালেক্ট করে নেবেন। ওকে স্যার। ওকে, তো স্যার জি বলেন। বিএনবিসি তো তো হচ্ছে দেখি দুই রকমের ইয়ে দেওয়া আছে, কম্বিনেশন দেওয়া আছে। একটা পৃষ্ঠে দেওয়া আছে 7টা, একটাতে দেওয়া আছে 8টা। জি, এটা হচ্ছে কেন, মানে মানে কোনটা কখন ব্যবহার করবো আর কি? একটা পেজে 7টা, একটা পেজে 8টা ভূমিকম্পের জন্য কম্বিনেশন দেওয়া। একটা ডব্লিউএসডি, একটা ইউএসডি। দাঁড়ান আমি এটা জি এএসডি আর স্যার একটা এস, এটা এএসডি এবং হলো এলআরএফটি। এটা কি হ্যাঁ হ্যাঁ। স্টিলের জন্য আর আরসিসির জন্য আলাদা, ওইটার জন্য বলতেছেন? না স্যার, এটা অ্যালাওয়েবল আমি স্ট্রেস আর এটা হচ্ছে লোড কম্বিনেশন ইউএসডি স্যার। চ্যাপ্টারে দেখলাম আচ্ছা, আর কি। আমার কাছে আছে। দেখেন থাকলে। স্টেজ ডিজাইন মেথড, বেসিক কম্বিনেশন, আরেকটা হলো আমাদের কম্বিনেশন ডিজাইন, আমরা হলো কমপ্লিট করব। এই কম্বিনেশনে কমপ্লিট করে এইটারে যদি ভাঙেন, ভাঙলে আপনার টোটালি 31টা কম্বিনেশন বের হবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। কারো যদি 31টা না বের হয় তাহলে বুঝতে হবে তার কম্বিনেশন ভাঙাটা হয়নি। আর এটার জন্য অনলাইনে আপনারা অলরেডি অনেক পেপার বের হয়ে গেছে, আপনারা চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন, বাংলা এইভাবে করে আসে। কারণ এক একটা, একটা বাঙালি 4টা বের হয়ে যায়, হ্যাঁ। একটা যেমন এর কথা বলা আছে, এক্স না ওয়াই, এটা ডিল বুঝতে পারবেন। তো আপনি যদি এক্স এর জন্য একটা নেন, ওয়াই এর জন্য একটা নেন, দুইটা হলো। আবার এটা নেগেটিভ ডিরেকশনের জন্য নেন, আরো দুটো হলো, তাহলে একটা কম্বিনেশন বাদলেই 4টা কম্বিনেশন হয়ে যায়। উইন্ডের ক্ষেত্রেও একই। উইন্ডের উইন্ডের ডাব্লুর কথা বলা আছে, ডাব্লুর এক্স একটা, ওয়াই একটা, নেগেটিভ একটা, পজিটিভ একটা। তো এখানে প্রতিটা কম্বিনেশন বাংলা 4টা করে কম্বিনেশন তৈরি হয়। ঠিক আছে, তো এরকম করে তৈরি হতে হতে টোটালি 31টা কম্বিনেশন তৈরি হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে স্যার, তাহলে আজকে স্যার এই পর্যন্ত আমরা স্যার রাখতে পারি না স্যার? হ্যাঁ, আমি আপনাদের এরা মঞ্জু ভাইয়ের কাছে আমি এটা দিয়ে দিতেছি কিছুক্ষণ পরে হোয়াটসঅ্যাপে ওনারে, আপনারা একটু দয়া করে ওনার কাছ থেকে কালেক্ট করে নিন। আমি মঞ্জু ভাইয়ের বলে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমি একটা ড্রয়িং দিব, সেই ড্রয়িংটা ফলো করে আপনারা সবাই মডেলটা করবেন। আসলে এটা হলো বোঝা যাচ্ছে যে আপনারা আসলে কতটুকু করতে পারতেছেন আর কি কি ধরনের প্রবলেম ফেস করতেছেন। আচ্ছা স্যার, ওই কলাম যদি হচ্ছে আলাদা আলাদা পজিশনে থাকে, সেক্ষেত্রে আবার যদি হচ্ছে এখন লাইন দিয়ে না যায়, সেন্টার লাইন দিয়ে না যায়, এই ইয়েটা আপনার আর কি, কথাটা না বুঝি না, গ্রিড একটু জোরে লাইনটা। বলবেন। বলছিলাম যে গ্রিড লাইনটা যদি কলামের সেন্টার পয়েন্ট দিয়ে না যায়, সেক্ষেত্রে কি হবে? জি, এটা হয় মাঝে মাঝে, যেরকম ফ্লাশ ফ্লাশ মিলে না। তো আমরা যেটা বলি সেটা হলো, আমরা যখন মডেলটা শুরু করি তখন আমরা ম্যাক্সিমাম স্পেন কত দূর দূরে সেটাকে মাথায় রাখি, মাথায় রেখে কি করি, এটা 2-4 ইঞ্চির ব্যবধানের জন্য। কারণ আমরা 2-4 ইঞ্চ আমরা এমনিতেই 10-12%, 15% আমরা হলো সেফ থাকি।
বিল্ডিং ডিজাইনের সময়। তো ওই 2-1% যে ভেরিয়েশন আসে ওটা আমাদের আসলে তেমন ইফেক্ট করে না। তো এটাকে আমরা তখন নেগলেক্ট করে দিই। নেগলেক্ট করার আগে আমরা এটার জন্য যে প্রস্তুতিটা নিই, এই প্রস্তুতিটা হলো আমাদের ম্যাক্সিমাম স্পেলটা হিসাব করি ওইটার সাপেক্ষে, যেটা একটু দূরে আছে, যেটা একটু সাইডে আছে। ঠিক আছে, নতুবা এরকম জাস্ট আমার টোটাল 3D মেম্বার যেটাকে আমরা বলি ডাইরেক্ট কলাবের করে তারপর হলো ক্যালকুলেশন করে। আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। যখন আমরা ডিজাইন করি তখন আমরা মাঝে দিয়ে দিতে হয় সেন্টার টু সেন্টার, কারণ এটা লাইন মেম্বার ডিজাইন করতেছে। এটা হচ্ছে যে যদি লাইন মেম্বার সেন্টার টু সেন্টার না দেন তাহলে যেটা হয় রেজাল্টটা উল্টো পাল্টা দেখায়, যেটা দেখানোর কথা না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা ওই কনসিডারেশন থেকে রেজিস্ট্যান্সের লিমিটেশনের একটা ব্যাপার আছে, ওই ওদের লিমিটেশনের জন্যই আমরা আর কি মেইনলি এটাকে সেন্টার টু সেন্টারই দিই। সেন্টার টু সেন্টার নেওয়ার ক্ষেত্রে আমরা হলো ম্যাক্সিমাম স্পেলটা আমরা চেষ্টা করি বড়টার সাপেক্ষে রাখার, যেন যেটাতে কম আছে ওটাতে যেন বেশি আছে, কম না আসে। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করতেছি। আর আপনাদের যেটা আমি মোটিভেকে দিব, আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই কাজটা করেন। আর তাইলে আপনারা কোথায় কোথায় আটকাইছেন এই জিনিসগুলো জানতে পারলে আমরা পরবর্তীতে আগাইতে সহজ হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ।